আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের একটা আবার ম্যারাথন ক্লাস হবে। তো এই ম্যারাথন ক্লাসটা শুধুমাত্র এই অ্যাডমিশন জগতে আমরাই প্রথম নিচ্ছি। হ্যাঁ, তো ম্যারাথন ক্লাসটা হলো মেমোরাইজিং পার্টের। তো মেমোরাইজিং পার্টের আবার কি মানে ক্লাস করতে হয়, তো এই ধারণাটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে এই ক্লাসের 20টা লেকচার সুন্দর করে শেষ করার পরে। তো এই ম্যারাথন ক্লাস 2-এ আমরা প্রথম লেকচারের মতো করেই বা প্রথম ক্লাসটার মতো করেই আজকেও কন্টিনিউ করব, এবং আমরা দেখব যে মুখস্থর বিষয় আসলে মুখস্থ সবসময় না, এটাকে আমরা ভিন্নভাবেও মাথায় রাখতে পারি। হ্যাঁ, সো আমরা বিভিন্ন টেকনিক্যালি এবং ইফেক্টিভ পড়াশোনা এই সুন্দরভাবে মেমোরাইজিং পার্টের ক্লাসগুলোতে করব। ঠিক আছে, দেখো আজকেও আমরা সেমভাবে প্রিপোজিশন থেকে শুরু করে বাকি যেগুলো আছে ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম সবগুলাকে পড়বো। এবং আমাদের এই ক্লাসের স্পেশালিটি হইল আমরা প্রিপোজিশনগুলোকে মুখস্থ করি না, আমরা গল্প শিখি। আমরা আমাদের যে ইডিয়াম ফ্রেজেস আছে এগুলাকে গল্প আকারে শিখি। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসটাতেও এইভাবে সুন্দর করে করবো। এবং তোমাদের টোটাল 20টা লেকচারে প্রায় প্রত্যেকটা মানে টপিকেরই প্রায় 1000 করে প্রশ্ন সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং প্রিভিয়াস ইয়ারের 1992 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত ইংরেজি মুখস্থ অংশের যত প্রশ্ন আসছিল সবগুলা প্রশ্ন কভার হয়ে যাবে এই ক্লাসের মধ্যে, মানে অটোমেটিক্যালি তোমার আর প্রশ্ন সলভ করতে হবে না এই ক্লাসগুলো করলে। তো চলো আমরা আমাদের ক্লাসে একদম ডিরেক্টলি চলে যাই। আমরা আমাদের কোথায় চলে যাব? ক্লাসে চলে যাব। ওকে, তাইলে তোমরা সবাই তোমাদের কাছে থাকা সুন্দর মতো এই শিটটাকে বের করো, বা এই তোমরা যেটা প্রিন্ট করছো এটাকে বের করো। তো প্রথমে আমরা শিখবো আমাদের কি, আমি তোমাদের বলছি যে তোমরা বেদ বাক্যের মতো করে প্রিপোজিশনগুলোকে মনে রাখবা, মানে এগুলোকে জাস্ট পড়লেই তোমাদের মাথায় অটো ঢুকে যাবে। কখনো প্রেশার নিবা না যে আমি এটাকে মুখস্থ করতে হবে বা আমার এটা মাথার মধ্যে গেথে নিতে হবে, বিষয়টা এমন না। জাস্ট রিডিং পড়বা, ওই জিনিসটাকে ফিল করার ট্রাই করবা, তাইলেই হয়ে যাবে। তো চলো আমরা আজকে এই জিনিসটাকে প্রথমত প্রিপোজিশনকে ফিল করার ট্রাই করি। তো প্রথমে আজকে আমরা শিখবো হচ্ছে ফর দিয়ে, বা ফরের জন্য আমরা একটা গল্প শিখবো। এই গল্পটা দিয়ে ফর নিয়ে আমরা সবকিছু ক্যালকুলেট করতে পারবো। এখন দেখো এখানে একটা টেকনিক আছে। টেকনিকটা কেমন? তুমি যে ফর নিয়েই পড়তেছো এটাও তোমার মুখস্থ করতে হবে না, গল্পটাই তোমাকে বলে দিবে এটা কিসের গল্প, এটা ফরের গল্প, এটা টুর গল্প, নাকি এটা ইনের গল্প, নাকি এটা অফের গল্প, এটা তোমার গল্পটাই মানে বলে দিবে। তো এটার জন্য কিভাবে করতে হবে দেখো, আমরা যখন গল্পটা পড়বো, গল্পটা আমরা একটু পড়ি। বলা হয়েছে জীবনে বড় হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো। জীবনে কি বলা হয়েছে? জীবনে বড় হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো। প্রয়োজনে ন্যায়ের জন্য আবেদন করাও সাহসের কাজ। ব্যাপারটা দেখো এখানে কি বলা হয়েছে, জীবনে বড় হওয়া উচ্চ আকাঙ্ক্ষা, মানে জীবনে বড় হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো। এখন দেখো তোমরা এই জায়গাটাতে একটা কথা ধরে নিবা, সেটা কি জন্য, কি ধরে নিবা? জন্য, যে জীবনে বড় হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো। এখন যখন তুমি জন্য ধরে নিলা গল্পের মধ্যে, তখন কি হবে জানো? ফর মানে কি? ফর মানে হইল জন্য, তার মানে তুমি এটা ফরের গল্প পড়তেছো। ঠিক আছে, গল্পের প্রথম লাইনে তোমরা এটাকে নিজের মতো করে ইনক্লুড করে নিবা, গল্পের একটা ওয়ার্ড, কি ওয়ার্ড, যেটা এইখানে থাকবে। ঠিক আছে, ফর আছে, আমরা এই জন্য ধরে নিলাম যে কি, জীবনে বড় হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষী বা উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো। তার মানে আমরা যখন জন্য নিয়ে পড়তেছি তখন আমরা অটোমেটিক্যালি মনে রাখবো বা আমাদের মাথায় থাকবে যে ফর মানে জন্য, এই জন্য এটা ফরের গল্প। ওকে, আসো আমরা এটাকে কন্টিনিউ করি। জীবনে বড় হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো, প্রয়োজনের ন্যায় আবেদন করাও সাহসের কাজ। ওকে, কিন্তু কি বলা আছে মনে রেখো, তুমি তোমার প্রতিটা কাজের জন্য সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবে। ওকে, মানে তুমি যাই করো না কেন, ভালো কাজ খারাপ কাজ যেটাই করো না কেন, সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবে। এখন বলা হয়েছে যদি কখনো ভুল হয়, মানে তুমি যদি কখনো ভুল কাজ করো, তবে তোমাকে যেমন সেই ভুলের জন্য জবাবদিহিতা করতে হবে, ঠিক তেমনি সেই ভুল কাজটার কারণে ওইটার যে সঠিক, বা ওই ভুলের কারণে যে সঠিক যে জিনিসটা আছে এইটার তোমাকে কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে, যে আমি একটা ভুল কাজ করছি, এইটার জন্য তোমাকে তো জবাবদিহিতা করতেই হবে। কেন তুমি ভুল কাজ করছো, এইটার কৈফিয়ত বা এইটার জবাবদিহিতাও তোমাকে করতে হবে। ঠিক আছে, এই যে আমরা একটা ছোট্ট গল্প শিখলাম, এই গল্পের মধ্য দিয়ে কিওয়ার্ডগুলা থেকেই আমরা কি শিখবো, এই কিওয়ার্ডগুলা সবগুলোর সাথে ফর বসে।
কিওয়ার্ডগুলো সবার সাথে কি বসে? ফর বসে। তাইলে আমরা একটু ফর সহ আলোচনা করি। জীবনে বড় হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষী হওয়া দরকার, বা জীবনে আমরা বড় হওয়ার জন্য আমাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকবে। উচ্চ আকাঙ্ক্ষার ইংরেজি কি? উচ্চ আকাঙ্ক্ষার ইংরেজি হলে অ্যাম্বিশিয়াস বা অ্যাম্বিশন। তার মানে এই অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশন এগুলার পরে কি বসে? এগুলার পরে ফর বসে। ঠিক আছে, এরপরে দেখো প্রয়োজনের ন্যায় আবেদন করাও সাহসের কাজ। মানে তোমার প্রয়োজন হচ্ছে, যে কোনো একটা জিনিস প্রয়োজন, তুমি মানুষের কাছে আবেদন করবা। আবেদন করা মানে কি? চাবা। মানে তোমার এটা দরকার, এটা তুমি বলবা, প্রয়োজন আমার, এই জন্য আমি এটা বলতেছি। হ্যাঁ, এটাও একটা সাহসের কাজ। আমরা লজ্জা পাই অনেক সময়, আমরা ভয় পাই, আমরা চাইতে ভয় পাই। হ্যাঁ, সেই জন্য আমরা এটা চাবো। তো চাওয়ার ইংরেজি মানে আমরা এটা আবেদন করব। আবেদন করা মানে ধরো চাওয়া। হ্যাঁ, তো এটার ইংরেজি কি? আপিল। আপিল, আবেদনের ইংরেজি হলো আপিল। এখন আপিলের সাথে কি বসে? আপিলের সাথে ফর বসে। ওকে, তাইলে এই যে আমরা খুবই সুন্দরভাবে গল্পের সাহায্যে এই জিনিসগুলো বুঝতেছি। এরপরে দেখো কিন্তু মনে রেখো, তুমি সবসময় মনে রাখবা, কি মনে রাখবা? যে তুমি যাই করো না কেন, ভালো কাজ খারাপ কাজ সবগুলোর জন্য সৃষ্টিকর্তার কাছে তুমি দায়ী থাকবা। দায়ীর ইংরেজি কি? অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবলের সাথে ফর বসে। ওকে, যদি কখনো কোনো ভুল কাজ হয়, তুমি কোনো ভুল কাজ করে ফেলছো, এখন এটার জন্য তোমাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। কার কাছে? ওই সৃষ্টিকর্তার কাছে। জবাবদিহিতার ইংরেজি কি? অ্যান্সার ফর। ওকে, অ্যান্সার ফর মানে হইলো জবাবদিহিতা। ওকে, তার মানে অ্যান্সারের সাথে ফর বসায় দিলাম। তেমনি এই কাজটা যে তুমি যে ভুল কাজটা করছো, এটার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে। কেন তুমি ভুল কাজটা করছো, কি কারণে করছো? কৈফিয়তের ইংরেজি হলো অ্যাকাউন্টেবল ফর। ঠিক আছে, তাইলে আমরা সুন্দর মতো এই শব্দগুলোর সাথে ফর বসে একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে শিখে ফেললাম। তাইলে চিন্তা করো তো, এই যে গল্পটা আমি বললাম, এটা কি খুবই মুখস্থ করা জিনিস না? এটা তোমার লাইফের সাথে রিলেটেড একটা জিনিস। যে তুমি তোমার জীবন নিয়ে একটা উচ্চ আকাঙ্ক্ষী হবা, তারপরে তোমার যে জিনিসটা উচ্চ আকাঙ্ক্ষার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটার জন্য তুমি আবেদন করবা। তারপরে মনে রাখবা যে সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের, মানে সৃষ্টিকর্তার কাছে আমরা যে কাজই করি না কেন এটার জন্য আমরা দায়ী থাকি। যদি আমরা কি কাজ করি, ভুল কাজ করি, ভুল কাজ করলে আমাদেরকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে বা তার কাছে জবাবদিহিতা করতে হবে। এখন যখন আমরা ভুল কাজ করব, ওইটার জন্য কি কারণে ভুল কাজ করলাম তার আমাদের জবাবদিহিতা করতে হবে। তাহলে খুবই একটা সিম্পল কাজ, সিম্পল গল্প, নিজের মতো করে তোমরা মনে রাখবা। কি ওয়ার্ডগুলোর অর্থ বসায় দিবা, ফর দিয়ে সবকিছু শেষ। ঠিক আছে না? খুবই সিম্পল একটা কাজ। আমরা ক্লাসের মধ্যেই এই জিনিসগুলোকে এইভাবে মনে রাখবো। এইখানের প্রত্যেকটা ওয়ার্ডটা তোমার মনে রাখার দরকার নেই, তোমাকে জাস্ট গল্পটা মনে রাখতে হবে নিজের মতো করে। ঠিক আছে, এটা হইলো এখানকার বিষয়। তাইলে এইখান থেকে আমাদের এই ফর রিলেটেড জিনিসগুলো চলে গেল। এখন আসে আমরা ইন রিলেটেড পড়বো। যে ইন রিলেটেড আমাদের একটা গল্প আছে। কি রিলেটেড? ইন রিলেটেড। ওকে, এখন দেখো ইন রিলেটেড গল্পটা কি? দেখো পড়াশোনায় সবসময় মগ্ন থাকলে তুমি খুব দ্রুত নিজের পাঠ্য বিষয়ে দক্ষ হইতে পারবে। ওই যে তোমরা প্রথম দিনে আমাকে বললা না যে ভাইয়া আমরা আমাদের পড়াগুলো শেষ করতে পারি নাই, 90% শেষ করছি, 80% শেষ করছি, তখন আমি এই কথাটা কিন্তু বলছিলাম যে নিজে পড়াশোনার প্রতি যখন আগাবা, ধীরে ধীরে যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবে, দেখবা তোমার ক্যাপাবিলিটি বাড়তেছে, তোমার পড়াশোনার মনোযোগ ধরে রাখার মানে তীব্রতা বা ধরো সক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে পড়াশোনায় সবসময় তুমি কি থাকলে, মগ্ন থাকলে খুব দ্রুত দক্ষ হয়ে উঠবে। এখন মগ্ন থাকার ইংরেজি কি? মগ্ন থাকার ইংরেজি অ্যাবজর্ড। ওকে, অ্যাবজর্ড ইন, তার মানে কি তুমি কোনো জিনিসে যদি অ্যাবজর্ড থাকো, মগ্ন থাকো, তাইলে তুমি কি হবে? নর্মাল পড়াশোনায় মগ্ন আছে মানে পড়াশোনায় দক্ষ হয়ে উঠবা। পড়াশোনায় দক্ষ হয়ে ওঠার ইংরেজি অ্যাট হোম। এটা কিন্তু একটা ইডিয়াম ফ্রেজ। হ্যাঁ, অ্যাট হোম ইন, এই জন্য অ্যাট হোমের সাথে ইন বসে গেছে। ওকে, আমরা এই গল্প এখান থেকে পড়তেছি। তারপরে কি দেখো, তারপরে বলা আছে যে জীবনে সফল হতে হলে, তুমি যদি জীবনে কি হইতে চাও? সফল হইতে চাও। জীবনে সফল হতে হলে কেবল শখের বশে অপেশাদার হিসাবে কাজ না করে বরং একটা কাজে তোমাকে কি হইতে হবে? দক্ষ হইতে হবে বা পারদর্শী হইতে হবে। খুবই সিম্পল একটা কথা, যে তুমি যদি জীবনে বড় হইতে চাও, শখ তো আমাদের অনেক কিছু আছে, কিন্তু ওই সবগুলা নিয়েই আমাদের ঘাটাঘাটি করলে চলবে না। ওই শখগুলোর মধ্যে আমরা একটা শখকে বেছে নেব, একটা শখকে আমরা আইডেন্টিফাই করবো এবং ওইটাতে আমরা কি হব? পারদর্শী হব। ওকে, তার মানে আমাদের অপেশাদারি কাজ ছেড়ে পারদর্শী হইতে হবে। এই লাইনের কি অর্থ হইলো এইটাই, যে জীবনে তুমি সফল হইতে গেলে তোমাকে অপেশাদারি কাজ কারবারগুলো বন্ধ করতে হবে। অপেশাদারির ইংরেজি কি? অ্যামেচার। তার মানে অ্যামেচারের সাথে ইন বসে। এখন তোমার কি হইতে হবে? পারদর্শী হইতে হবে। কিসে? যে শখটা তোমার সব থেকে বেশি পছন্দ ওইটাতেই পারদর্শী হবা। একটা, হ্যাঁ, নিশ মানে কি? টার্গেট ছোট করতে হবে। যখন তুমি ওইটাতে করতে পারবা, তাইলে তুমি তোমার লাইফকে আরো ভালো লেভেলে নিয়ে যাইতে পারবা।
ওকে, তার মানে আমরা পারদর্শীর ইংরেজি কি অ্যাডেপ্ট, অ্যাডেপ্টের সাথে ইন বসে। ওকে, এরপরে কি দেখো, যখন তুমি কোনো সৎ ব্যবসায় লিপ্ত হবে, যখন তুমি কোনো ভালো ব্যবসা, সৎ ব্যবসা মানে কি, মানে খুবই যেটাতে তোমার অস্বচ্ছতা নাই, হ্যাঁ, মনে করো তুমি ড্রাগের বিজনেস করতেছো, ড্রাগ বলতে ওষুধ, হ্যাঁ, আর এই আরও একটা ড্রাগের বিজনেস আছে। এখন ধরো আরেকটা ড্রাগের বিজনেস বলতে অ্যালকোহল, এটার কথা আমি বলতেছি। তো অ্যালকোহল কি সৎ বিজনেস না? তো যখন তুমি নর্মালি ফার্মেসির দোকান দিবা, বা ধরো তোমার একটা ওষুধের ডিসপেন্সারি আছে, হ্যাঁ, সো এটা যখন তুমি করবা, তখন এইটার সাথে মানে যখন ওই কথাই বলা হয়েছে যে যখন তুমি সৎ ব্যবসায় লিপ্ত হবে, ব্যবসা মানে কি ডিল করা, তো এই জন্য ডিলের সাথে ইন বসে। তাহলে কি বলা হয়েছে, যখন তুমি কোনো সৎ ব্যবসায় লিপ্ত হবে, তখন পরিস্থিতির প্রয়োজনে কখনো কখনো অন্যের যুক্তিসঙ্গত সিদ্ধান্তে মৌন সম্মতি থাকা প্রয়োজন। কথার কিন্তু অনেক ডিপ লেভেলের মানে আছে, হ্যাঁ। মৌন সম্মতি থাকা প্রয়োজন, এটাও এক ধরনের বিচক্ষণতার পরিচয়। মানে তুমি যখন কোনো ব্যবসা করতে যাবা, সৎ ব্যবসা, মানুষ তোমাকে পরামর্শ দিবেই, তোমার থেকে ছোট বয়সের হইতে পারে, ওইটা তোমাকে শুনতে হবে, অন্যের যুক্তিসঙ্গত কথা, মৌন সম্মতি, হ্যাঁ, মৌন সম্মতি তুমি যদি দিতে পারো, তাহলেই কি করতে পারবা, তাইলেই তোমার এটা একটা বিচক্ষণতার পরিচয় হবে এবং সৎ ব্যবসাটা তোমার আরো ভালো হয়ে যাবে। তাইলে দেখো আমরা এই জায়গার কিওয়ার্ডগুলার মানে শিখবো। এইখানে কি ছিল, ব্যবসা, ব্যবসার ইংরেজি হইলো ডিল ইন, ডিল ইন মানে হইলো ব্যবসা করা, হ্যাঁ। আর এটা হলো অ্যাসিকুয়েন্স, হ্যাঁ, অ্যাসিকুয়েন্স এটা হইলো মৌন সম্মতি, অ্যাসিকুয়েন্স হইলো মৌন সম্মতির ইংরেজি, এটার সাথে ইন বসে। তার মানে আমরা এই যে এখানে যে শব্দগুলো শিখলাম, এগুলো একটা গল্পের আকারে শিখলাম এবং এগুলাতে ইন বসে, এটা হইলো ইনের গল্প। ওকে, এখন দেখো তুমি কেমনে বুঝবা যে এটা ইনের গল্প, কেমনে বুঝবা ইনের গল্প? এটার ইনের গল্প মনে রাখার উপায় হইলো এই যে মগ্ন। কোনো জিনিসে মগ্ন থাকা মানে কি, কোনো জিনিসের ভিতরে থাকা, কোনো জিনিসের কোথায় থাকা, ভিতরে থাকা, ওইটার মধ্যে কানেকশন থাকা, হ্যাঁ, একদম মধ্যে বা ওইটার ভিতরে থাকা। মগ্ন থাকা মানে কি, তুমি পড়াশোনার মধ্যে আসো, তার মানে মনে রাখবা এটা যেহেতু একটা মধ্যের ব্যবহার সেবার হচ্ছে, তার মানে এটা একটা ইনের গল্প। কিসের গল্প? ইনের গল্প। এখন এই গল্পের বাকি শব্দগুলোতেও ইন বসবে, ঠিক আছে? সো এইভাবে আমাদের ইনের গল্পটা সুন্দর করে শেষ হয়ে গেল। আমরা কিন্তু এভাবে শিখতেছি। ওকে, এখন দেখো এই যে প্রিভিয়াস ইয়ারে আসা আমাদের প্রশ্ন ট্র্যাকিং সিস্টেম থেকে 25 নম্বর প্রশ্নে এটা আসছিল, 17তে এটা আসছিল, 72-এ এটা আসছিল, হ্যাঁ, এইভাবে আমরা জিনিসগুলোকে ট্র্যাক করে করে এইখানে দিছি, এই জন্য এগুলো কিন্তু এখানে নাম্বার দেওয়া, হ্যাঁ। সো কনফিউজডের কিচ্ছু নাই বা কনফিউজড হবা না। এখন আসো আমরা পড়বো হচ্ছে অ্যাটের গল্প। আমরা কি বলবো? অ্যাটের গল্প, অ্যাট। ওকে, এখন অ্যাটের গল্পগুলো দেখো কিরকম, খুবই সহজ। জীবনে সফল হতে হলে সব সময় মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য করে। এখন দেখো অ্যাডের গল্প কেমনে বুঝবা? লক্ষ্য করা মানে কি, কোনো একটা জিনিসের দিকে তাকানো। এখন লক্ষ্য করা বিষয়ের সাথে সবসময় অ্যাড বসে। এখন লক্ষ্য যখন আসবে তখন তুমি বুঝতে পারবা যে এইমের সাথে অ্যাড বসে, তার মানে এটা বুঝে গেলে এটা একটা কিসের গল্প? অ্যাটের গল্প। ওকে, তাহলে আমরা দেখি জীবনে সফল হতে হলে সবসময় মহৎ উদ্দেশ্যকে লক্ষ্য করে এগিয়ে চলো। তুমি সফল হইতে গেলে তোমার উদ্দেশ্যটা মহৎ হইতে হবে, সৎ উদ্দেশ্য একটা হইতে হবে। ওকে, এগিয়ে চলো। পথে কোনো বাধা দেখে অকারণে শঙ্কিত হয়েও না। শঙ্কিত হওয়ার ইংরেজি কি? অ্যালার্মড। মানে তুমি ভয় পাইও না, হ্যাঁ, অ্যালার্মড হয়েও না, চিন্তিত হয়েও না। পথে তোমার বাধা আসবেই, তোমার সৎ উদ্দেশ্যের একটা জার্নি তুমি শুরু করছো, মাঝখানে তোমার বাধা আসবে, সেই বাধাতে শঙ্কিত হওয়া যাবে না, অ্যালার্মড হওয়া যাবে না। তাইলে কি বলা হয়েছে? অ্যালার্মড হয়ে পড়ো না, মানে শঙ্কিত হয়ে পড়ো না। কাঙ্ক্ষিত ফল না পেলে নিজের উপর ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না। এই যে তোমরা অ্যাডমিশন টেস্টের জার্নি শুরু করছো, এখন পর্যন্ত তোমার অনেক বন্ধু বান্ধব চান্স পাইছে, তুমি পাও নাই। সো এইটা কোনো ডিপ্রেশনের বিষয়ই না, মানে এইটা তোমার একটা সৎ জার্নি। এই যে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করা, এর উপর দিয়ে সৎ জিনিস, মানে ব্যাপারটা কি, এইটাতে 2 নাম্বারই করে কোনো কিছু করা যায় না। এইটা একটা জীবনের একটা সৎ টার্গেটের একটা জিনিস। এই যে তোমরা ভার্সিটিতে যে চান্স পাবা, কেউ কি নকল করে চান্স পাইতে পারবা? যদিও 2-1টা ওই যে ধরা পড়তেছে, তাও কিন্তু পড়তেছে। আমি ওই 2-1টা এক্সেপশন বাদলাম। এখানে কি কোনো নকল করার সুযোগ আছে? কেউ তোমাকে শেখায় দেওয়ার সুযোগ আছে? অন্যের বুদ্ধি নিয়ে তুমি ধরো পরিশ্রম না করে এখানে কি আন্দাজে মেরে চান্স পাওয়ার সুযোগ আছে? এগুলা কোনো সুযোগই নাই। তার মানে এটা একটা পুরো সৎ জার্নি। এখন নর্মালি যে সৎ জার্নিগুলো আছে, অর্থাৎ যে তোমার মহৎ উদ্দেশ্য লক্ষ্য করে তুমি যে আগাইতেছো, হ্যাঁ, মহৎ উদ্দেশ্য সৎ জার্নির মাধ্যমে যে আগাইতেছো, এইটাতে তুমি যে চান্স পাও নাই, তোমার শঙ্কিত হওয়া যাবে না। মানে তোমার অনেক ঝামেলা আসবে, অনেক কথাই অনেকে বলবে, এটা দিয়ে শঙ্কিত হওয়া যাবে না। কি করতে হবে? দেখো, কাঙ্ক্ষিত ফলাফল না পেলে
ধরো তুমি এখন পর্যন্ত চান্স পাও নাই, নো প্রবলেম, না পেলেও কি করা যাবে না, হতাশ হওয়া যাবে না, মানে কি ডিসঅ্যাপয়েন্টেড, তারপরে ডিসঅ্যাপয়েন্টেডের সাথে কি বসে, অ্যাড বসে, এটা হওয়া উচিত নয় বা এটা হওয়া যাবে না, ওকে। বরং ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কি করো, কারো অসংলগ্ন আচরণ, এই যে তোমার সাথে অনেকে অসংলগ্ন আচরণ করবে, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার আশেপাশের মানুষজন বিরক্ত হবে যে হচ্ছে না, এত টাকা পয়সা নষ্ট করতেছে, হ্যাঁ। সো কারো অসংলগ্ন আচরণে তুমি বিরক্ত হবা না, বিরক্তর ইংরেজি কি, অ্যানয়েড, অ্যানয়েডের সাথে অ্যাড, কারো খারাপ আচরণে বিরক্ত হওয়ার প্রয়োজন নেই। কি করবা, বা কারো ছোটোখাটো বিষয়ে, ধরো এই যে তোমাদের মাথা মুথে এখন কিন্তু পড়তে বসলে গরম থাকে, তো এই সমস্ত ছোটোখাটো বিষয়ে কেউ যদি তোমার বাড়িতে, ধরো ছোটো ভাইটাই আছে, ছোটো বোনটোর আছে, তোমাকে একটু বিরক্ত করলে তোমার মাথাতে এমনি গরম থাকে যে এতগুলা পড়া হইতেছে না, আবার এসে ডিস্টার্ব করতেছে, তো এইসব ছোটোখাটো বিষয়ে কি হওয়া যাবে না, এগুলা বিষয়ে অ্যাংরি হওয়া যাবে না, হ্যাঁ, এগুলা বিষয়ে রাগান্বিত হওয়া যাবে না, ওকে। তার মানে কারো কথায়ও বিরক্ত হওয়া যাবে না, নিজেও ছোটোখাটো বিষয়ে রিয়াকশন হিসাবে রাগান্বিত হওয়া যাবে না, যেগুলো বিষয় হওয়া যাবে না ওগুলোর সাথে আমরা অ্যাড বসায় দেবো, ওকে। হওয়া যাবে না, কেন হওয়া যাবে না, কারণ এগুলা তোমার মনোযোগ নষ্ট করে দিবে। তুমি তোমার ছোট ভাইয়ের সাথে 1 মিনিট একটা রাগ করলা, ওকে, ও কান্না করে চলে গেল, তুমি দেখবা তুমি নিজেও আধা ঘন্টা পড়তে পারতেছো না, অর্থাৎ এটা তোমার মনোযোগটাকে নষ্ট করবে, অর্থাৎ তোমারই লস। তাই শান্ত থেকে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকো, মানে খুবই ঠান্ডা মাথায়, কে কি বলে বলুক, নো প্রবলেম, তুমি জানো তুমি যদি এই কয়দিন পড়তে পারো তোমার জায়গাটা কোন জায়গায় হবে, তুমি এটা নিজে খুব ভালো করে জানো। সো জাস্ট ঠান্ডা মাথায় শান্তভাবে চুপ, সব কান বন্ধ চোখ খোলা, এরকম করে আগায় যাইতে হবে, ওকে। এইসব জার্নিগুলার গল্পগুলো এভাবেই তৈরি হবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের কিসের গল্প, অ্যাটের গল্প, ওকে। আমরা অ্যাটের গল্পটা সুন্দর করে পড়লাম, তাইলে খুবই সুন্দর একটা কথা, এটাতে কোনো ভেজাল নাই, জাস্ট নিজের মধ্যে ফিল করবা, মনে করবা এগুলা আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এগুলা যখন আমি বসে বসে লিখছি রাতের বেলা, হ্যাঁ, তখন আমার মনে হয়েছে যে আমি তোমাদেরকে যাতে করে এই কথাগুলোর দ্বারা মোটিভেটও করতে পারি। যখন আমি এগুলা লিখছি, লাইনগুলা যখন একের পর এক আমি বসে বসে লিখছি, এগুলো তো 1-2 দিনে ক্রিয়েশন হয়নি, এগুলা প্রায় 1 বছরের প্রচেষ্টায় ক্রিয়েট করা হয়েছে। মানে যে কোনো একটা জিনিস নতুন করে শেখাইতে গেলে কি লেভেলের পরিশ্রম করা লাগে তোমাদের কোনো আইডিয়া নাই। সো আমি বসে বসে যখন এগুলা লিখছি, হ্যাঁ, মোটামুটি আমার কথাগুলাই মানে তোমাদের মধ্যে দেওয়ার ট্রাই করছি, এটা হচ্ছে এখানকার বিষয়। তো মনে করবা আমি তোমাকে এগুলা জাস্ট গল্প পড়তেছি, তুমি ডিপ্রেশনে আসো, এটা বের করে পড়তেছো, হ্যাঁ, তাইলে তোমার ডিপ্রেশনও কাটতেছে, আমার কথা মনে করে নিজে সান্ত্বনাও পাচ্ছ, আবার প্রিপজিশনও মুখস্থ হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে। 7 নম্বর টাইপ এটা। এখন দেখো এই যে 8 নম্বর টাইপগুলো যেখানেই আসে না কেন, মনে করো আদার দিয়ে যেগুলো আছে, এই গল্পগুলো পড়ার দরকার নেই। কেন? কারণ এই আদারের মধ্যে সবগুলাই আছে, বাই আছে, বিফোর আছে, ওভার আছে, এগেনস্ট আছে, অ্যাবাউট আছে। কারণ কি এই রিলেটেড জিনিসগুলো 1-2টা করেই পরীক্ষাতে আসে, সো এইগুলো নিয়ে আসলে গল্প তৈরি করার মতো কিছু হয়নি, এই জন্য সবগুলাকে একসাথে করে গল্প তৈরি করা লাগছে। সো তোমরা গল্পটা এমনিতে রিডিং পড়ে নিবা। তো তোমরা এখান থেকে কি পড়বা, তোমরা এখান থেকে এই যে শব্দগুলো জাস্ট পড়বা। এখান থেকে কয়টা শব্দ আছে দেখো, এখান থেকে 10টা শব্দ আছে, হ্যাঁ। এই 10টা শব্দকে নর্মালি প্রিপজিশন অনুসারে যেভাবে তোমরা মুখস্থ করো সেইগুলো এভাবে করবা। তো আমরা প্রত্যেকটাতে নর্মালি 1 থেকে 8 পর্যন্ত আছে, হ্যাঁ, 8টা টাইপ করা আছে, কারণ আমরা একদিনে 4টা করে টাইপ মুখস্থ করি। তো এই 8 নম্বর টাইপটা তো আমাদের টোটাল এইরকম 8 ভাগে বিভক্ত এইটা। তো আমরা টোটাল 8টা, হ্যাঁ, 8টা এরকম জাস্ট হচ্ছে গল্পগুলোকে এমনি পড়ার জন্য পড়বো, কিন্তু এগুলো আমরা মুখস্থ করব না, হ্যাঁ, কারণ আমি নিজেও দেখছি এগুলো হচ্ছে এখান থেকে পড়ার থেকে এই নিচ থেকে পড়া বেশি ইফেক্টিভ। এই জন্য আমরা এগুলা নিচে থেকে পড়বো। কিভাবে পড়বো? এরকম করে পড়বো যে অ্যাবিডি বাই মানে কি, মেনে চলা, অ্যান্টিপ্যাথি এগেইনস্ট, মানে নর্মাল ওয়েতে আমরা যেটা পড়ি সেটা, কারো বিদ্বেষ করা, তারপরে অ্যাগ্রি অন মানে কোনো বিষয়ে একমত হওয়া, তারপরে হচ্ছে অ্যাংজাইটি বা হচ্ছে এনজিয়াস অ্যাবাউট, এটা হলো উদ্বিগ্ন হওয়া, অ্যাংরি অ্যাবাউট মানে কোনো বিষয়ে রাগান্বিত হওয়া, অথরিটি ওভার কারো উপর কর্তৃত্ব করা, অথরিটি অন কোনো বিষয়ে বিশেষজ্ঞ মানে কোনো বিষয়ে তুমি এক্সপার্ট এমন বোঝায়। তারপরে হচ্ছে অ্যাকম্পানিড বাই কারোর সাথে সঙ্গত হওয়া, অ্যাপিয়ারেড বিফোর হাজির হওয়া, আপিল এগেইনস্ট কারোর বিরুদ্ধে আপিল করা। তো এটা কেন বললাম, কারণ দেখো এইখানে যদি আমি তোমাদের এটা একটু পড়ে শোনাই, পড়বা একটু, এটা জাস্ট এমনিতে একবার পড়বা, পড়লে তোমার মাথা ভালো করে ক্যালকুলেট করবে। কেমনে ক্যালকুলেট করবে? যে তুমি যখন এগুলো পড়বা
শব্দগুলো একবার তোমার মাথায় রিড করতে পারবে। এইবারে এর জন্য একটা রিডিং দিবা যে সমাজের প্রতিটি নিয়ম নিষ্ঠার সাথে সমাজের প্রতিটি নিয়ম নিষ্ঠার সাথে মেনে চলা এবং কারো প্রতি অহেতুক বিদ্বেষ না রাখা আমাদের দায়িত্ব। তো এই যে বিদ্বেষ, মেনে চলা, হ্যাঁ, অ্যান্টিপ্যাথি, তারপরে মেনে চলা, এগুলো যখন পড়বা তখন তোমার মেমোরি রিড করবে ভালো করে এই শব্দগুলো। পরে যখন একবার এখানে যাবা দ্রুত মুখস্থ হবে। হ্যাঁ, সো সব কিছুতে আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে। হ্যাঁ, এখন দেখো কি বলা আছে, কোনো বিষয়ে কারোর সাথে একমত হতে না পারলে তা নিয়ে অতিরিক্ত চিন্তিত বা রাগান্বিত হয়ে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিও না। ঠিক আছে, জীবনে কারো উপর অন্যায়ভাবে কর্তৃত্ব না ফালিয়ে, মানে কর্তৃত্ব না খাটিয়ে বরং, মানে এগুলো একটু চলিত ভাষাও চলে আসছে। হ্যাঁ, মানে আমি বলি না যে তোমরা এটা ফালাবা না, হ্যাঁ, নিজের উপর প্রেশার ফেলাবা না, তো ওই জায়গা থেকে লিখতে লিখতে এগুলা মানে একটু চলিত ভাষা চলে আসছে। বরং কোনো বিষয়ের জ্ঞান অর্জন করে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কারো উপর কর্তৃত্ব না খাটিয়ে তুমি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে কি করার চেষ্টা করো, বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করো। যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের দ্বারা সঙ্গত হয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সামনে হাজির হবে তখন সত্যের পথে থেকো। আর যদি কোথাও অবিচার দেখো সেই অন্যায়ের বিরুদ্ধে আপিল করতে দ্বিধা কইরো না। হ্যাঁ, সো এটা যখন একটু পড়বা ভালো লাগবে। বাট এই 8 নম্বরগুলা শুধুমাত্র নিচের তালিকা থেকে, এই চেকলিস্ট থেকেই মুখস্থ করবা। ঠিক আছে, তাইলে আমাদের এই জিনিসগুলা সুন্দর মতো কভার হয়ে গেল। এইগুলা আমাদের প্রিপোজিশন শেষ। এখন দেখো তোমাদের এই যে অভিযোগ ছিল না যে ভাইয়া প্রথম দিনের গুলা তো একটু বড়, মুখস্থ হইতেছে না, দেখো আমার প্যাটার্নগুলা কেমন, মানে তোমাদের রুটিনের প্যাটার্নগুলা কেমন। একদিন বেশ কঠিন টপিক, মানে শেষ হয়েও হইল না, শেষ 90% শেষ হয়ে থাকে। পরের দিনে দেখবা এই যে এইখানে যে 10% শেষ করতে পারলা না, সেই 10% শেষ করার জন্য পরের দিনের টপিকগুলো সহজ আছে। সো তোমাদের রুটিনটা এইভাবে ডিজাইন করা আছে যে একদিন কঠিন জিনিস যেটা তুমি পড়ে পড়ে মনে হবে যে আজ তো শেষ হইলো না, একটু বাকি থাকলো, পরের দিনে এসে ওই কঠিনের যেটা বাকি আছে সেইটা এটার সাথে তুলে ফেলতে পারবা। এইভাবে রুটিনগুলোকে ডিজাইন করা আছে। হ্যাঁ, সো আমরা যদি শুধু একদম সহজ সহজ দিতাম, কঠিন দিতাম, তাহলে চাপ বেশি পড়তো। এই জন্য দেখবা ডে 1-এ যদি কঠিন থাকে, ডে 2-তে সহজ আছে, ডে 2-তে যদি সহজ থাকে, ডে 3-তে কঠিন আছে, এরকম করে রুটিনের সার্কেলটা করা আছে। হ্যাঁ, তো যাতে করে তোমাদের মাথায় ভালো করে পড়াশোনার ঢুকে যায়। ওকে, সো আজকের প্রিপোজিশনটা কিন্তু খুবই কম, অল্প। ওকে, তাইলে আমাদের আজকের প্রিপোজিশনটা সুন্দর মতো শেষ। এখন আসো আমরা ইডিয়াম ফ্রেসেস পড়বো। ওকে, তো ইডিয়াম ফ্রেসেস দেখো আমরা 42টা প্রথম দিনে পড়ছিলাম, আজকে আমরা 43 নাম্বার থেকে শুরু করব। ওকে, এইরকম করে আমরা প্রায় 876টার মতো ইডিয়াম ফ্রেস শিখে ফেলবো 20 দিনে। এবং এই 876টার বাইরে পৃথিবীতে আর কখনো এই বিগত 35 বছরের, হ্যাঁ 92 থেকে 2025 সাল পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি। সো আমি লিখে দিতে পারি তোমাদের পরীক্ষার পরে, আমি চাইলে এই ক্লাস থেকে কেটে কুটে দেখাইতে পারবো যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো, প্রত্যেকটা জিনিস, ইডিয়াম ফ্রেজ, প্রিপোজিশন সবই তোমাদের পরীক্ষাতে আসছে। তখন আফসোস করা যাবে না যে আমি যদি ক্লাসটা ভালো করে দেখতাম বা পড়তাম তাইলেই তো কমন পেয়ে যাইতাম। সো খুবই মনোযোগ দিয়ে এই জিনিসগুলো পড়তে হবে। ডেডলাইন আমাকে ওকে, এখন আসো আমরা পড়বো হচ্ছে ইডিয়াম এন্ড ফ্রেসেস। ওকে, তাহলে দেখো একটা আউটসেট মানে হইলো কি, একটা আউটসেট মানে হইলো শুরুতে, মানে বলে না যে এখান থেকে আউটসেট করো, তুমি এখান থেকেই শুরু করো। হ্যাঁ, মানে কোনো একটা জিনিস আউট হয়েছে, আউট হওয়ার পরে সেইভাবে মনে রাখবা। ধরো ফুটবল খেলায় তুমি ধরো শট করার পরে তোমার এরিয়ার বাইরে চলে গেল, মানে এটা আউট হয়ে গেছে। আউট হওয়ার পরে তুমি থ্রোয়িং দিয়ে আবার শুরু করো না, এভাবে মনে রাখবা যে একটা আউটসেট মানে হইলো শুরুতে। একটা আউটসেট মানে কি, একটা আউটসেট মানে হইলো শুরুতে। ওকে, অ্যাট ওয়ান গো মানে এক প্রচেষ্টায়, একই চেষ্টায়, মানে এক চেষ্টায় তুমি সব কিছু করবে, এই জন্য ওয়ান গো মানে একবারই তুমি যাবা। ঠিক আছে, সো এভাবে আমরা মনে রাখবো ওয়ান গো মানে হইলো এক প্রচেষ্টায়। অ্যাট লেন্থ মানে অবশেষে বা বিস্তারিত। এটা কেমনে মনে রাখবা জানো, যে তুমি ধরো ক্রিকেট খেলতেছো, ক্রিকেট খেলার পরে তুমি ধরো এরকম করে মেরে দিলা, মানে কি তোমার লেন্থে আসছে, বলে না যে লেন্থে আসার পরে 6 মেরে দিছে ব্যাটিং। তো তুমি এমন ব্যাটসম্যান, টেল এন্ডার ব্যাটসম্যান বলে যারা শেষের দিকে ব্যাট করে, ওরা কি করে প্রত্যেকটা বলই মারে। যদি
এরকম করে মারে 6টা, দেখা গেল যে ওর ব্যাটে 4টা লাগে নাই, 2টা লাগছে, 2টা লেগে একটা 4 হয়েছে, একটা 6 হয়েছে। তার মানে কি ওই 4টা ডট খাওয়ার পরে অবশেষে এসে একটা ব্যাটে লাগছে। এই জন্য তোমরা মনে রাখবা অ্যাট লেন্থ মানে অবশেষে, মানে একদম সব শেষে এসে তার ব্যাটে লেগে গেছে, ঠিক আছে। তাইলে অ্যাট লেন্থ মানে হইলো ফাইনালি, অবশেষে আমরা এটা পাইছি। ওকে, জাস্ট ফাইনালি এটা মনে রাখবা। অ্যাট ডিটেইল, এই যে আমি তোমাদের বুঝাইলাম, এই জন্য মনে রাখবা অ্যাট ডিটেইলের কাহিনী। ওকে, এখন দেখো অ্যাট স্ট্যাক। স্ট্যাক মানে কি? স্ট্যাক মানে হইলো আটকে যাওয়া। বলে না যে স্ট্যাক মানে হইলো কোনো একটা জায়গায় চাকায় স্ট্যাক করে গেছে, বলে না যে কাদার মধ্যে চাকায় স্ট্যাক করে গেছে, মানে আটকে গেছে, মানে জীবন বিপন্ন অবস্থা, মানে লাইফ এখন স্ট্যাকের মধ্যে আছে, তার মানে এটা ডেঞ্জারের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, বিপন্নের মধ্যে আছে। ওকে, এভাবে এটা মনে রাখবা। তারপরে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, এটা তো পড়ার কোনো প্রয়োজন নাই। নোন বাই মানে তোমরা সবাই জানো যে ফলে পরিচয়। হ্যাঁ, তোমার আসলে তুমি আসলে ক্লাস করে লাভবান হইতেছো কি না পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝবে, এটা হইলো ফলে পরিচয়, এটাকে বলে, এটা তো তোমরা সবাই জানো। তারপরে কি দেখো অ্যাট ড্যাগার ডনস মানে হইলো কি, মানে দা কুমড়ার সম্পর্ক। হ্যাঁ, বলে না যে একদম অহিনুকুল সম্পর্ক, তো সেটাকে বলা হয় অ্যাট ড্যাগার্স ডন, মানে ঘোর শত্রুতা, অনেক লেভেলের শত্রু, মানে সর্বোচ্চ লেভেলের শত্রু। হ্যাঁ, এইরকম যে একদম দুইজন দেখা হইলে মারামারি লাগাইয়া দিবে, এমন টাইপের শত্রু, এটাকে বলা হয় অ্যাটস ড্যাগার ডনস। তারপরে কি দেখো অ্যাট র্যান্ডম। র্যান্ডম মানেই তো জানো এলোমেলো, তো এটা ইজিলি মনে থাকবে। অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে, মানে এই যে তোমরা এখন যে প্রিপারেশনটা নিচ্ছ, এটাকে বলা হয় অ্যাট দ্য 11th টাইম, মানে একদম শেষ মুহূর্তে। কেন শেষ মুহূর্তে বলা হয়? আমরা দেখো ঘড়ির কাঁটা দেখি না, ঘড়ির কাঁটার 12টা বাজলে কি, ধরো এই 12র কাঁটায় চলে আসলে ঘন্টা চেঞ্জ হয়, মিনিট চেঞ্জ হয়, সেকেন্ডের কাঁটা যখন এখানে আসে মিনিট চেঞ্জ হয়, মিনিটের কাঁটা যখন এখন আসে তখন 1 মিনিট থেকে আরেক মিনিটে যায়, এরকম করে করে যখন ঘন্টার কাঁটা আসে তখন ঘন্টার কাঁটা চলে যায়। তার মানে কি দেখো এখানে বলা হয়েছে অ্যাট দ্য 11th আওয়ার, মানে এই যে 11র পরেই 12, মানে একদম শেষ টাইমে তুমি আছো, এই জন্য এটাকে বলা হয় অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে, ঠিক আছে। তারপরে কি দেখো স্নেইল স্পেস। স্নেইল মানে কি? খুবই ধীর গতিতে। স্নেইল শব্দের অর্থে আস্তে ধীরে, এই জন্য স্নেইল পেস মানে খুবই স্লো। পেস মানে হইল গতি। কেমন গতি? স্নেইলের মতো গতি। স্নেইলের মতো গতি মানে সাপের মতো মোটামুটি বলতে পারো, গতি কম। তারপরে অ্যাট লস মানে তুমি কোনো একটা জায়গায় গিয়ে তোমার মাথা হারায় গেছে, মানে তুমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছো। কিং কর্তব্য বিমূঢ় মানে তোমার আর মাথা কাজ করতেছে না, পাজেল হয়ে গেছে। হ্যাঁ, তোমার মাথায় ধরো কোনো একটা প্রশ্ন তুমি প্রেশার খাওয়ার কারণে পরীক্ষার হলে গিয়ে আর অ্যান্সার করতে পারতেছে না, এটাকে বলা হয় অ্যাট লস, মানে তুমি কিং কর্তব্য বিমূঢ়, পাজেল হয়ে গেছো, তোমার আর এটা সলভ করার মানে অবস্থা নাই। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাট লস। তারপরে কি দেখো আফটার ওয়ান্স ওন হার্ট, মানে আমার মনের মতো কাউরে আমি একটা পাইছি। হ্যাঁ, বলা হয়েছে আফটার ওয়ান্স ওন হার্ট, মানে কারো একটা মনের মতো জিনিস পাইছো তুমি। ওকে, এটাকে এইভাবেই মনে রাখতে পারবা, ওন হার্ট মানে নিজের মনের মতো। ওকে, তারপরে কি দেখো অ্যাট হোম। এই যে কিছুক্ষণ আগেই দেখলাম অ্যাট হোম, এর সাথে কি বসে? ইন বসে। অ্যাট হোম মানে হইলো দক্ষ, এক্সপার্ট। ওকে, আমরা কিন্তু এটা প্রিপজিশনেই এই ক্লাসেই দেখছি প্রথমের দিকে, তাই না? তারপরে কি দেখো অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে, এটা তোমরা পারো, এটাকে বলা হয় ইংরেজিতে ইন কনফর্মিটি উইথ। পরীক্ষাতে যখন এইটা দেওয়া থাকে তোমরা অনুসারে জানো, কিন্তু কনফর্মিটি মানে যে অনুসারে, এইটা তোমরা জানো না, এই জন্য এটাকে মার্ক করে রাখো খাতার মধ্যে। তারপরে অ্যাট অ্যাকর্ডেন্স উইথ মানেও ওই ইন কনফর্মিটি। কনফর্মিটি মানে সামঞ্জস্য বা এই অনুসারে, একটা জিনিস অনুসারে আরেকটা। ওকে, এটা গেল এখানে। এখন দেখো কি বলা আছে, এ হেয়ার ব্রেথ মানে চুল পরিমাণে ব্যবধানে। বলা হয় না যে অল্পের জন্য আমি বেঁচে গেলাম। ধরো তুমি বাইক নিয়ে যাচ্ছ, একটা বাস আর একটা বাস দুইটা এরকম করে যাচ্ছে, তুমি মাঝখানে ঢুকাই দিছো, তাইলে সেটাকে বলা হয় তুমি অল্পের জন্য। হ্যাঁ, মানে একদম চুল পরিমাণ জায়গা দিয়ে, মানে অল্প পরিমাণে বোঝাচ্ছে, এটাকে বলা হয় চুল পরিমাণ ব্যবধানে তুমি বেঁচে গেছো, এরকম সিচুয়েশনটাকে বলে। হ্যাঁ, এটাকে ওই চুল মানে কি? ছোট জিনিস, অল্প জিনিস, এই জন্য এটার সাথে হেয়ার ব্রেথ, হ্যাঁ, এটার সাথে এটা তুলনা করা হয়। তারপরে দেখো এ রেড র্যাক টু বুল মানে কি জানো? রাগান্বিত অবস্থা। হ্যাঁ, রেড র্যাক মানে কি? ধরো তুমি বুল মানে হইল ষাঁড়, রেড র্যাক মানে মনে করবা রেড ফ্ল্যাগ, লাল পতাকা।
তুমি যদি কোনো ষাঁড়কে বা ধরো কোনো ষাঁড় হিংস্র ষাঁড় বলে ছেড়ে দেওয়া আছে, যদি তুমি লাল পতাকা দেখায় এরকম করে বলবো যে আয় আয় আয়, এরকম করে যে তুমি ওরে ডাকো, বা তোমার এই যে উড়ায় নিয়ে গেছে। সো এই জন্য এটাকে তোমরা মনে রাখবা, এই রেড র্যাক টু বুল মানে হইলো মানে খেপানো বা রাগানো, হ্যাঁ, কারণ তুমি প্রভোগ করতেছো। প্রভোগ মানে উস্কানি দেওয়া, হ্যাঁ। তোমাদের একগুলা বন্ধু আছে না, যে যারে মনে করো তুমি এরকম করে ঘুতাও, হ্যাঁ, যে মোটাদের মনে করে এরকম করে টানো বডি ধরে, এগুলা হইলো তোমাদের খেপানো। তারপরে ধরো ওরে ডিস্টার্ব করতেছো। সো এইটা ও মনে করো একটা ষাঁড়ের মতো দেখতে, মনে করবা তোমার একটা বন্ধু আছে ষাঁড়ের মতো দেখতে, এখন তুমি ওরে গিয়ে ঘুতাইতেছো, হ্যাঁ, ও যদি একবার খেপে যায় তোমার অবস্থা খারাপ আছে। সো এইভাবে এই জিনিসটা তোমরা এমনি মনে রাখবা, ওকে। তারপরে কি দেখো, তারপর একটা হইলো এ নিডল ইন দ্য হাইয়েস্ট, মানে এটা খড়ের গাদায় সুই খোঁজার মতো একটা অবস্থা, হ্যাঁ। এই নিডল ইন দ্য হাইয়েস্ট, মানে এই যে খড়ের গাদার মধ্যে তুমি কি খুঁজবা, সুই খুঁজবা। এটা তো একটা এই বিষয়, এটাই এমনি এটা অর্থ প্রকাশ করে, এটার কোনো গল্প মনে রাখার প্রয়োজন নেই। ব্রাস্ট ইন্টু টিয়ার মানে কান্নায় ভেঙে পড়া, হ্যাঁ, এটা খুবই সহজ জিনিস, এটা তোমরা ইজিলি পারবা, হ্যাঁ, যে তুমি কান্নায় ফেটে পড়ে গেছো। এ পিস ইন দ্য সান মানে হইলো কি আশ্রয় পাওয়া, মানে তোমরা চিন্তা করবা কি বলা হয়েছে, এ প্লেস ইন দ্য সান মানে সূর্যের নিচে আশ্রয় পাওয়া। মানে ব্যাপারটা কি বুঝাইছে, যে সূর্য বলতে একটা বড় জিনিস, হ্যাঁ, এটা একটা বড় জিনিস, এটা হইলো একটা সূর্য। এখন এই সূর্যের নিচে আশ্রয় পাওয়া মানে তুমি একটা সুবিধাজনক জায়গায় আশ্রয় পাইছো, যে তুমি একটা সেফ, একটা মানুষকে তুমি সেফ মনে করতেছো, তার আশেপাশে তুমি আছো। এটাকে বলা হয় হচ্ছে এ প্লেস ইন দ্য সান, মানে সূর্যের নিচে অবস্থান করা, মানে সূর্য তোমাকে আটকে ধরে আছে। যদিও সূর্য তোমাকে তাপ দিচ্ছে, এটা ফ্যাক্ট না, বড় একটা জিনিস মনে করবা সূর্য হলো একটা ছাদ, ছাদের নিচে তুমি গেছো, তার মানে কি ছাদটা তোমাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে। এটা বলা হয় এ প্লেস ইন দ্য সান, মানে সুবিধাজনক অবস্থান, এ পজিশন অফ অ্যাডভান্টেজ অর সাকসেস, এইটা, ওকে। এরপরে দেখো অ্যাক্রস দ্য বোর্ড, মানে একটা বোর্ডের মধ্যে যারাই আছে সবাইকে, বড় বোর্ড মেম্বারে 15 জন আছে, এই 15টা মেম্বারকেই বোঝায়, এটাকে বলা হয় অ্যাক্রস দ্য বোর্ড, মানে এই বোর্ডের সবাই, এই বোর্ডের প্রত্যেকটা মানুষই, ওকে। এরপরে কি দেখো অন দ্য স্পাউর অফ দ্য মোমেন্ট, মানে একদম উত্তেজনার বসে, তোমরা যেদিন চান্স পেয়ে যাবে দেখবো উত্তেজনার বসে, তাৎক্ষণিক উত্তেজনায় ফোন দিয়ে কান্নাকাটি করতেছো, আমার ফোন ধরতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমারে আর তোমরা সাদি বাইরে ফোন দিয়ে পাগল বানায় দিছো উত্তেজনার বসে, হ্যাঁ। সো এমন হয়েছিল আমাদের জাহাঙ্গীরনগরে 32 না কততম একটা মেয়ে হয়েছিল, হ্যাঁ, আর বিউপিতে একটা হয়েছিল। ও যখন আমি প্রথমে পড়াইতাম তখন আমাদের এই বোর্ডও ছিল না, তখন আমি ল্যাপটপের স্ক্রিনে পড়াইতাম ওদেরকে, হ্যাঁ, বই ধরে ধরে। তো ও ফোন দিয়ে একদম কান্না করে দিচ্ছে, ভাইয়া আমার তো হয়ে গেছে। ও ফার্স্ট টাইমে কোথাও চান্স পায়নি, সেকেন্ড টাইমে মনে হয় লতে চান্স পাইছে পরে। তুমি বোঝো, ওর প্রথম মানে কোথাও হয়নি, আগেও কোথায় কোথাও মিস হয়েছে, ওখানে গিয়ে একদম 32তম হয়ে গেছে। মানে লাস্ট পরীক্ষা মনে হয় জাহাঙ্গীরনগরে ছিল, কোথাও চান্স পায়নি, আর ওই জায়গায় গিয়ে একদম ল পেয়ে গেছে, মানে ও পুরো পাগল হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয় অন দ্য পাওয়ার অফ দ্য মোমেন্ট, মানে একদম ও রেজাল্ট পেয়ে আমাকে সর্বপ্রথম ফোন দিছে, হ্যাঁ, তারপরে আবার আম্মু আমার সাথে কথা বলছে। তো মোটামুটি একটা ভালো মজা লাগে এগুলা। সো এটা হচ্ছে তাৎক্ষণিক উত্তেজনার বসে, ও তাৎক্ষণিক উত্তেজনার বসে কান্না করে যে কোনো কথা না বলতে পারে, হ্যাঁ। সো এটা গেল এখানকার বিষয়। তারপরে কি দেখো অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, মানে খুবই অসুবিধা হয়। ডিসঅ্যাডভান্টেজ মানে তুমি একদম মানে খুব খারাপ অবস্থার মধ্যে আছো, হ্যাঁ, অসুবিধায় পড়া, অসুবিধাগ্রস্ত অবস্থায় থাকা। অ্যাট এ গ্ল্যান্স, মানে গ্ল্যান্স মানেই তো হচ্ছে এক নজরে, এক চোখে, হ্যাঁ, জাস্ট তুমি দেখলা, এক নজরে দেখার পরে জিনিসটা সরায় নেওয়া হইলো, এটাকে বলা হয় অ্যাট এ গ্ল্যান্স। তারপরে কি দেখো অ্যাট ওয়ান্স ফিঙ্গার স্ক্রিপ্ট, মানে নখদর্পণে। এই যে তোমাদের মেমোরাইজিং পার্টগুলো তোমাদের নখদর্পণ মানে হইলো আয়ত্তে নিয়ে আসা, হ্যাঁ। তো এটা বলা হয়েছে যে অ্যাট ফিঙ্গার স্ক্রিপ্ট, মানে তোমার হাতে সব থাকবে। মানে ব্যাপারটা হাতে কেন আসে জানো, তোমার মাথায় যখন থাকবে তখন তো তুমি নখ মানে এই যে আঙ্গুল ইউজ করে, হ্যাঁ, তখন তো তুমি এরকম করে মেশাইতে পারবে এমসিকিউ, তাই না? তার মানে কি তোমার নখের দর্পণ মানে নখের আঙ্গুলের এই যে দর্পণ মানে মাথায় এগুলা চলে আসবে। সেই জন্য বলা হয়েছে যে তোমার কোনো একটা জিনিসের কমপ্লিট নলেজ আছে, এটাকে বলা হয় নখদর্পণ, মানে তোমার আয়ত্তে আছে, হ্যাঁ। এই জন্য অ্যাট ওয়ান্স ফিঙ্গার স্ক্রিপ্ট মানে তোমার আঙ্গুলের মাথায় এই সমস্ত জিনিস আছে, এটা দ্বারা এটা বোঝায়, ঠিক আছে।
এরপরে কি দেখো, এই বিগ ড্র। এই বিগ ড্র মানে কি, বিশাল একটা আকর্ষণ। ধরো একটা ফুটবল ম্যাচ হইতেছে, এই ফুটবল ম্যাচটা একটা বিগ ড্র, মানে একটা বড় একটা জিনিস। হ্যাঁ, মনে রাখবে ড্র কিন্তু এগুলা ফুটবলই হয়। তো এই জন্য মনে রাখবে একটা বিশাল ব্যাপার, বিশাল আকর্ষণ, হিউজ অ্যাট্রাকশন, একটা বিগ ড্র। ওকে, এরপরে কি দেখো, এ বাইট। মানে বাইট মানে খুবই অল্প টাইমের জন্য, স্মল টাইম, মানে অল্প, এ লিটল বিট বা এ লিটল বাইট, এরকম। এ লিটল বিট বাইট যেটাই বলো না কেন সেটা। ওকে, বিট শব্দের অর্থ হইলো খুবই অল্প পরিমাণে। অ্যাট ভেরিয়েন্স, ভেরিয়েন্স মানেই হইলো ভিন্নতা, তো অ্যাট ভেরিয়েন্স মানেও ওই ডিসএগ্রি। ওকে, লায়ন্স শেয়ার মানে এটা সবাই জানো, সিংহের ভাগ। সিংহ অল্প ভাগ নেয় না, হ্যাঁ, মানে একটা বড় পোর্শন এসে ভাগ নেয়। তুমি যদি সিংহের সাথে ভাগাভাগি করতে যাও, ধরো কোনো একটা কি বলে, ধরো একটা বিড়াল, বিড়াল না, বিড়াল হবে না, বিড়াল তো বিড়ালই, ধরো ধরো বিড়াল একটা ইয়ারে পাইছে, হ্যাঁ, হরিণ রে পাইছে, যে হরিণ অসুস্থ অবস্থায় আছে। এখন ও গিয়ে মানে এনি হাউ দেখছে যে পড়ে গেল, শেষ, হরিণ শেষ, হরিণ মরে গেছে। এখন ওকে বললো যে সিংহ তুমি একটু কাজ করো, তুমি এটার অল্প পরিমাণে খাও আর আমাকে এটা সুন্দর করে একটু গোছায় গাছায় দাও, যাতে করে আমি বেশি অংশ খাইতে পারি। হরিণ কি, সিংহকে কোনোদিন মানবে না। তখন সিংহ কি করবে, যে আমার লায়ন শেয়ার দরকার, মানে আমার বড় অংশ দরকার, এই জন্য এটা থেকে লায়ন শেয়ার মনে রাখবো, যে বড় পরিমাণে, অল্প কোনো পরিমাণে না। হ্যাঁ, তারপরে কি দেখো, স্লিপ অফ টাং, মানে মুখ ফসকায় অনেক কিছু আমরা অনেক সময় বলে ফেলি, তাই না? অনেক সময় অনেক কিছু আমরা বলে ফেলি। এই যে আমাদের রাজনীতিবিদরা দেখবা মুখ ফসকায় অনেক কিছু, অনেক কথা বলে ফেলে। আপাতত এ মনে করে এক কথা বলার পরে গদি হারায় ফেলছে। হ্যাঁ, সো এই হইল অবস্থা। হ্যাঁ, যে স্লিপ অফ টাং হলে খুবই মারাত্মক লেভেলের জিনিস। এ যদি একবার কোনোভাবে হয়ে যায়, তাইলে মনে করো আপার মতো সবই যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। আপা চাইলে কিন্তু আরো 20 বছর রাজত্ব করতে পারতো, শুধুমাত্র স্লিপ অফ টাং এর কারণে। যদিও পারতো না, এগুলো ইন্টারন্যাশনাল আরো অনেক ফ্যাক্ট আছে। যখন তুমি বড় বড় মাথাদের কথা শুনবে, তখন তোমার গদি অলরেডি চলে যায় অর্ধেক। হ্যাঁ, দেখবা নেক্সট আমাদের মোদি সাহেবের গদি চলে যাবে। মোদির সাথে এই 2 দিন আগে একটা ডিল করছে ইউএসএ। কেমন ডিল জানো, যে ধরো ইউএসএ যত প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আমদানি করবে, হ্যাঁ, সবগুলা প্রোডাক্টই কোনো ভ্যাট ট্যাক্স দিবে না, এবং ইন্ডিয়া ইউএসএ থেকে যেগুলো আমদানি করবে সেগুলাতে 18% ট্যাক্স দিতে হবে। ওকে, তাইলে তারপরে মনে করো এইরকম করছে, তারপরে আরো শর্ত দিছে যে রাশিয়ার থেকে তুমি ভুলেও তেল কিনতে পারবা না, তোমাকে তেল কিনতে হবে কোথা থেকে, ভেনিজুয়েলা থেকে। এখন ভেনিজুয়েলা থেকে তেল কিনলে আলটিমেটলি ওই ভেনিজুয়েলার তেলের কোম্পানি এখন ইউএসএর দখলে, তার মানে ইউএসএর থেকেও তেল কিনতে হবে। ওকে, সো একদম মোদিরে মনে করো অবস্থা টাইট বানায় দিছে। এখন মোদি মিডিয়া কেমনে প্রকাশ, মানে তোমার যদি আনন্দ বাজার পত্রিকা দেখো, হ্যাঁ, ওখানে আরো অন্যান্য পত্রিকাগুলাই কি প্রকাশ করতেছে জানো, যে আমাদের এটা একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, যে আমরা আমাদের শুল্ক ট্রাম্প যেখানে 55% 40% করে দিছিল, সেখান থেকে আমরা মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে 18% শুল্কে জিনিসপাতি দিচ্ছে। হ্যাঁ, এটা প্রকাশ করতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড দেখো কেমনে বাড়ি দিছে। মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প এখন ইউএসএ তে বলছে যে আমাদের এটা একটা ঐতিহাসিক বিজয়। কেমন ঐতিহাসিক বিজয়, যে আমরা ইন্ডিয়া থেকে ফ্রি ট্রেডের ফ্যাসিলিটিস পাচ্ছি। তাইলে বোঝো ইন্ডিয়ান মিডিয়া কোন লেভেলের, মানে বায়াসড মিডিয়া। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, মোদির মতো রাজনীতি যদি বাংলাদেশে করতো না, ওরে জুতা পিড়া করে বের করে দিত পাবলিক। হ্যাঁ, ইন্ডিয়ায় মানুষজন, মানে বেশিরভাগ মানুষজন এখনো এমন সিচুয়েশনে আছে, ইন্ডিয়ায় মানে ট্যালেন্টেড লোক নাই আমি এটা বলবো না, কিন্তু তুমি যদি আনুপাতিক হিসাব করো, দেখবা বেশিরভাগ লোকজনই আছে যারা মানে ধর্মভিত্তিক বিশ্বাস করে, মানে ধর্মের মানে একদম গোমূর্খ টাইপের। হ্যাঁ, এমন টাইপের লোক আছে, তো এইগুলারে নিয়ে রাজনীতি করে। সো যাই হোক, কথায় কথায় এগুলো চলে আসে। তো এটা হইলো স্লিপ অফ টাং থেকে আমাদের গল্প শুরু হইলো। হ্যাঁ, তো যাই হোক, এগুলা আমরা পলিটিক্যাল আলাপ করব হচ্ছে আমাদের কি ক্লাসে, জিকে ক্লাসে। হ্যাঁ, এখন আসো ন্যারো এসকেপ। ন্যারো এসকেপ মানে হইলো কি, অল্পের জন্য রক্ষা পাওয়া, মানে তুমি অল্পের জন্য বেঁচে গেছো এমন একটা টাইপের। হ্যাঁ, ন্যারো মানে সংকীর্ণ, এসকেপ পালানো, অল্পের জন্য রক্ষা পাওয়া, অল্পের জন্য তোমাকে ধরতে পারে নাই এটা। তারপরে অ্যাট অল কস্ট, মানে যে কোনো মূল্যেই তোমাকে গুচ্ছে চান্স পাইতে হবে, এটাকে বলা হয় অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যেই। তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এটা তো জানোই, অ্যাজ ওয়েল অ্যাজ হলো অ্যান্ড এর সমান, মানে অ্যান্ড সমানও যা,
মানে এবং পাশাপাশি এই জিনিসগুলো বোঝায় অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। তারপরে কি দেখো, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, মানে ব্যাপারটা কেমন, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে কেউ যখন কোনো একটা কল করবে ওইটা তোমাকে মানতেই হবে, মানে কারো আজ্ঞাবহ তুমি। হ্যাঁ, কেউ একটা হুকুম করতেছে, অর্ডার করতেছে, ওইটা তোমাকে ইনস্ট্যান্ট পালন করতে হবে। এটাকে বলা হয় অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। ওকে, এটাকে বলা হয় অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। তাইলে আমাদের এই জায়গা থেকে সুন্দর করে আজকের জন্য আমাদের পড়াগুলো শেষ হয়ে গেল। কি হইলো, আজকের জন্য আমাদের খুবই মজাদারভাবে আমাদের শেষ হয়ে গেল ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। ওকে, তাইলে আমি যে গল্পগুলো তোমাদের বলি এগুলো কিন্তু নোট করে নিতে হবে। হ্যাঁ, তোমরা যদি আহমদ সাফার বইটার নাম কি, যদ্যপি আমার গুরু, এই বই যদি কেউ পড়ে থাকো, হ্যাঁ, ওইটাতে একটা ভালো কথাই মেনশন করা আছে। কি বলা আছে জানো, যদ্যপি আমার গুরুতে, যে জীবনে তুমি যাই শিখবা, গল্পের বই হোক, যে বই হোক, এটা নোট করবা। আমরা নর্মাল ভুলগুলা করি, আমরা গল্পের বই পড়ার সময় নোট করি না, গল্প হিসাবেই রেখে দিই। বাট না, হ্যাঁ, আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে যদি তোমরা জানতে চাও, আমরা তো জানি না, তাইলে যদ্যপি আমার গুরু এই বইটা পড়বা আহমদ সাফার। দেখবা যে মনে করো আব্দুর রাজ্জাক স্যার উনি খুবই ট্যালেন্টেড একজন লোক, এবং ওনার চিন্তার লেভেল অন্য লেভেলের। হ্যাঁ, তোমরা চান্স পাওয়ার পরে এই বইটা পড়বা, যদ্যপি আমার গুরু আহমদ সাফার। ওকে, আহমদ সাফাও একজন খুবই আন্ডার রেটেড লেখক, মানে ওনাকে নিয়ে এত কথা হয় না। আমরা তো সবাই হুমায়ুন আহমেদ এদেরকে নিয়ে কথা বলি। আহমদ সাফার বাঙালি মুসলমানের মন, গাভী বৃত্তান্ত, অনেক সুন্দর সুন্দর বই আছে, তোমরা পড়বা। হ্যাঁ, সলিমুল্লাহ স্যার তো এটা নিয়ে এখনো কথা বলে, সলিমুল্লাহ খান তো এখন এটা নিয়ে কথা বলে। তো যাই হোক, তোমাদেরকে আমি বললাম। ওকে, এটা গেল এখানকার বিষয়। এরপরে কি দেখো বলা আছে, গ্রুপ ভার্ব। আমরা এখন পড়বো গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্ব খুবই সহজ জিনিস, আমি তোমাদেরকে জাস্ট দিছি, তোমরা প্রথমত বাংলা থেকে ইংরেজি পড়া ট্রাই করবা। যদি না তোমাদের মাথায় ঢোকে, ইংরেজি থেকে বাংলা পড়বা। ব্রিং ফোর্থ মানে কি, উৎপাদন করা। ব্রিং অফ মানে কি, এটা মনে রাখবা, এটা কিন্তু একটু কঠিন জিনিস। ব্রিং অফ মানে হইলো রেস্কিউ করা, উদ্ধার করা। ওকে, ব্রিং আউট মানে আমরা কোনো একটা জিনিস পাবলিশ করব, ব্রিং আউট করবো, বল না যে রেজাল্ট ব্রিং আউট হয়ে গেছে, সেটা। ব্রিং আপ মানে কি, প্রতিপালন করা, এগুলো আমরা জানি। হ্যাঁ, কোনো বিষয় উত্থাপন করাও এটার হয়, ব্রিং আপ করা হয়। ব্রাস্ট ইন্টু টিয়ার, কান্নায় ফেটে পড়া, কিছুক্ষণ আগেই আমরা ইডিয়াম ফ্রেজে পড়ছি। ব্রাস্ট আউট লাফিং মানে হাসতে হাসতে ফেটে পড়া। হ্যাঁ, তারপরে কি দেখো, ব্রাস্ট আউট মানে কিন্তু তথ্য ফাঁস করা হয়, এটা ব্রাস্ট আউট ইনফরমেশন, মনে রাখবা, এইভাবে এটা মনে রাখবা যে ব্রাস্ট আউট ইনফরমেশন, ফরমেশন, এইভাবে এটা লিখে রাখো এখানে। তাইলে সবগুলা একসাথে পড়লে তোমাদের মাথায় থাকবে ভালো। ওকে, কি ব্রাস্ট ইনটু টিয়ার, কান্নায় ভেঙে পড়া, ব্রাস্ট আউট লাফিং, হাসিতে ফেটে পড়া, ব্রাস্ট আউট তথ্য ফাঁস করা। ঠিক আছে, এইটা গেল আমাদের সুন্দর মতন এই জায়গা থেকে। এখন আমরা আসবো সিতে হইল কল। কল ফর মানে চাওয়া, কল ইন মানে ডাকা, কল অফ মানে বাতিল করা, কল অন মানে সরাসরি গিয়ে দেখা করা, কল, তারপরে কি দেখো, কল ওভার মানে রোল ধরে ডাকা, কল আপন মানেও কিন্তু কারোর সাথে সরাসরি গিয়ে তুমি দেখা করতেছো। হ্যাঁ, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে, তার মানে এই দুইটাকে একটু কনফিউজ করা যাবে না। কল অন মানে তুমি অনানুষ্ঠানিক দেখাও করতে পারো বন্ধু বান্ধবদের সাথে। কল আপন মানে কারোর সাথে দেখা করতে গেলে সেটা আনুষ্ঠানিক হইতে হবে। ধরো তুমি কোনো প্রসিদ্ধ লোকের সাথে মিটিংয়ে গেছো দেখা করার জন্য, এটাকে বলা হবে কল আপন। এটা গেল এখানকার বিষয়। কল আপ মানে কাউকে ফোন করে ডাকা বা স্মরণ করা, ওই যে বলে না যে কল আপ করা হয়েছে এটাকে, হ্যাঁ, মানে একে স্মরণ করা হয়েছে, প্লেয়ারদের কল আপ করা হয়। হ্যাঁ, সেটা। ক্যারি অন মানে হইলো চালিয়ে যাওয়া, ক্যারি আউট মানে হইলো কি করা, সম্পন্ন করা বা পালন করা, ওবে করা। হ্যাঁ, ক্যাস্ট অফ মানে দূরে ঠেলে দেওয়া। তারপরে ক্যাস্ট এ সাইড মানে ছুঁড়ে ফেলে দেওয়া। দূরে ফেলা, ছুঁড়ে ফেলা জিনিস কিন্তু আলাদা। ওকে, তারপরে কি দেখো, এইখানে ক্যাচ আপ মানে হলো নাগাল ধরা, ক্যাচ আপ, কাউকে তুমি ক্যাচ আপ করলা, তার নাগালে গেলা। ক্যাচ আপ উইথ মানে হইলো তাল মিলিয়ে চলা, ক্যাচ আপ উইথ মানে হইলো কি, তাল মিলিয়ে চলা, কারোর সাথে তাল মেলায় তুমি চলতেছো। ওকে, আমরা যেমন পড়তেছি, এই পড়ার সাথে সাথে তুমি যে তাল মেলায় চলো, তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে একদম নির্দিষ্ট টাইমে, নির্দিষ্টভাবে। ওকে, এতটুকুই আমাদের আজকের পড়া। এরপরে আসবো, আচ্ছা দেখো, এইখান থেকে আমি যতগুলা পড়াচ্ছি জাস্ট এগুলা একটু মাথায় রাখবা। হ্যাঁ, পরে এগুলা কিভাবে ইউজ হয়,
গ্রুপ ভার্বগুলো এগুলো আমরা পরে শিখবো, আগে শেষ করি। গ্রুপ ভার্ব আমাদের 10 দিনেই শেষ হয়ে যাবে, মানে 10টা লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আমরা প্র্যাকটিস করব, তখন তোমরা বুঝতে পারবা। তো ওইটা বোঝার জন্য প্রথমত এগুলো নখদর্পণে থাকতে হবে, অ্যাট ইউর ফিঙ্গার স্ক্রিপ্ট, মানে তোমার নখের দর্পণে থাকতে হবে, তাইলে তুমি পরবর্তীতে এগুলার ইউজ ভালো করে পারবা। ওকে, এটা গেল এখানকার বিষয়। এখন আসো স্পেলিং। স্পেলিং এর আমাদের এক লাইনে আজকে আমরা সবকিছু পড়ে ফেলবো। এক লাইনে কি কি? এক লাইনে হইলো আমরা জাস্ট এইভাবে মনে রাখবো, দাঁড়াও, এক লাইনে এইভাবে মনে রাখবো। কোথায় গেল? এই যে এই দুইটা দিয়ে আমরা মনে রাখবো। এটাকে মনে রাখবা এইরকম করে লিখে রাখো, SC, তারপরে TPMG। হ্যাঁ, RIN। ওকে, এই 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 একটা জিনিস দিয়ে আমরা আজকের সবগুলা জিনিস শিখে ফেলবো। ওকে, কি কি? এইরকম করে SCTP। ওকে, SCTPMG। ওকে, SCTPMG ঋণ, তাইলে কি? SCTPMG ঋণ, RIN ঋণ। ওকে, এইভাবে এটা আমরা মনে রাখবো। এই একটা লাইন জাস্ট লিখে রাখো, আমি বুঝাই দিচ্ছি কেমনে তুমি এই জিনিসটা বুঝছো। SCTPMG ঋণ, শেষ, এভাবে পড়বা, SCTPMG ঋণ, SCTPMG ঋণ। ওকে, একটা কথা দ্বারা আমাদের এই দুইটা রুল কভার হবে, এবং এর আন্ডারে যেগুলো ব্যাপারটা কি, এই যে শব্দগুলো আছে, এস মানে কি? এস মানে হইল ডাবল এস, সি মানে কি? ডাবল সি, টি মানে কি? ডাবল টি, পি মানে কি? ডাবল পি, এম মানে কি? ডাবল এম, জি মানে কি? ডাবল জি, আর মানে কি? ডাবল আর, আই মানে কি? ডাবল আই, এন মানে হইল ডাবল এন। ওকে, তাহলে SCTPMG ঋণ। ওকে, এই জিনিসগুলা দিয়ে আমরা বুঝলাম যে বেশিরভাগ শব্দ যেগুলাই আমরা পাবো ওয়ার্ডের মধ্যে, সেগুলাতে যখন আমরা এগুলা পাবো মোটামুটি কোন জায়গায়, যে দ্বিতীয় শব্দে, চতুর্থ শব্দে, এই দুইটা জায়গায় বেশিরভাগ পাবো। মাঝে মধ্যে আমরা তৃতীয় শব্দেও পাবো, মানে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ শব্দের মধ্যে যদি আমরা SCTPMG ঋণের মধ্যে কোনো কিছু পাই, এগুলাকে ডাবল করে দিব, শেষ। তাইলে দেখবা তোমার অনেকগুলা শব্দ কভার হয়ে যাবে। কেমনে? দেখো, ANNUL দ্বিতীয় শব্দে আমরা পাইছি, এনটা আমরা দ্বিতীয় শব্দে পাইছি, তার মানে এই দেখো ঋণের মধ্যে এন আছে, এনকে তুমি ডাবল করে দিছো অ্যানুয়ালে। অ্যানাউন্স ডাবল করে দিছো, অ্যানিভার্সারি ডাবল করে দিছো, অ্যানিহেশন ডাবল করে দিছো, তারপরে ডাবল করে দিছো, এইরকম করে সবগুলাতে। এই যে দেখো এখানে 1 2 3 4 5 নম্বরে আছে, তো মোটামুটি ধরো মানে তোমরা এগুলা নিজেরা বুঝতে পারবা, মানে মোটামুটি এইরকম যেগুলা দেখবা ওগুলাকে ডাবল করে দিবা একটা শব্দের মধ্যে। এই দেখো এল আছে, ডাবল এল করে দিছো, এল আছে, ডাবল এল করে দিছো, এন আছে, ডাবল এন করে দিছো, এইরকম করে দিয়ে দিবা। তো সবগুলো এইভাবে কাজ করে। তো এটা গেল হচ্ছে এইখানের মধ্যে কি কি ছিল? ঋণ, এই যে এটা হইলো ঋণ, হ্যাঁ, আর এই যে এটা আর, তারপরে এই যে এটা আই, আর এটা হইলো এন। ঋণের গুলাতে এভাবে কাজ করে। এখন আমরা SCTP এইগুলাতে একটু দেখি, SCTPMG তে দেখি। হ্যাঁ, SCTPMG তে দেখি। দেখো SCTPMG, এই যে SCTPMG রিলেটেড যে ওয়ার্ডগুলো সেগুলোতে একটু দেখো, SCTPMG। ওকে, এই ওয়ার্ডগুলোতে আমরা একটু দেখব। দেখো কি বলা আছে। এই দেখো এস মানে কি? দ্বিতীয় শব্দে ডাবল এস হয়ে গেছে, এস পাইছো, ডাবল করে দিছো। সি পাইছো, এই যে সি ডাবল করে দিছো, এস পাইছো, ডাবল করে দিছো, সি পাইছো, ডাবল করে দিছো, এস পাইছো, ডাবল করে দিছো, এস পাইছো, ডাবল করে দিছো। এই যে এম পাইছো, ডাবল করে দিছো, এস 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 পাইছো, ডাবল করে দিছো। ওকে, তারপরে দেখো এস পাইছো, ডাবল করে দিছো, এস পাইছো, ডাবল করে দিছো, টি পাইছো, এই যে টি, টি পাইছো, ডাবল করে দিছো, এই যে এস এস এস। হ্যাঁ, তারপরে এই যে এখানে দেখো এস আছে, এই যে এইটাতে কিন্তু নাই, এটা একটু দেখবা। হ্যাঁ, রেসিস্টেন্স আর হচ্ছে রিপিটিশন, এইগুলাতে নাই, এই দুইটা একটু খেয়াল রাখবা। ওকে, তো এই হচ্ছে বিষয়। এগুলা পরে লাভ কি? এগুলা পরে লাভ হলো যে তোমাদের বেসিক্যালি ডাবল ওয়ার্ড হবে কিনা, ডাবলগুলা থাকবে কিনা, এটাই কনফিউজ হয়ে যাবে পরীক্ষাতে। তোমাকে যদি বলা হয় তুমি এই কমিশন বানান লেখো, হ্যাঁ, তখন তুমি এইটাতে ডাবল এম হবে নাকি ডাবল এস হবে, নাকি একটা এম হবে, নাকি একটা এস হবে, এই নিয়েই কনফিউজ হয়ে যাওয়া। বাকি ওয়ার্ডগুলোতে কিন্তু কমিশনের তোমার প্রবলেম হবে না। তো যেগুলো প্রবলেম হয় সেগুলোর জন্য এটা মনে রাখার উপায়।
তো এইভাবে এই দুইটা রুলকে মুখস্থ করবা। এটা তো ক্লাসেই মোটামুটি হয়ে গেছে, তোমরা জাস্ট এগুলোকে প্র্যাকটিস করবা। এই যে এই কয়েকটাকে প্র্যাকটিস করবা, হ্যাঁ, এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে প্র্যাকটিস করবা এই দুইটা রুল মনে রেখে। ওকে, SCTBMG আর ঋণ শেষ। এই দিয়ে আমাদের আজকের যে কি আছে মুখস্থ অংশের স্পেলিং আছে, এই স্পেলিং শেষ। এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, এটা গেল এখানকার বিষয়। এরপরে আজকে আমরা পড়বো আমাদের কোথায়, আমাদের ভোকাবুলারি পার্ট। ওকে, ভোকাবুলারি, ভোক্যাব, দ্য ভোক্যাব, ওয়ান অ্যান্ড অনলি কিং অফ ইংলিশ, তাই না? ভোকাবুলারি হইল ইংরেজির রাজা। ভোকাবুলারি কি? ভোকাবুলারি কি বলো? ভোকাবুলারি হইলে ইংরেজির রাজা। ওকে, আমরা এখন ভোকাবুলারি শিখব। কি হইছে? দুই তিন শব্দ থাকলে ডাবল হয়, এটা তোমাদের বোঝার জন্য এমনিতে বললাম, কিন্তু এই শব্দগুলো যেখানেই থাক মোটামুটি ডাবল হয়। প্র্যাকটিসে গেলে এটা পারবা। আমি তোমাকে তুলে মুখে দিচ্ছি, জাস্ট গিলবা, এটার জন্য আমি হাত ঢোকাইলে কিন্তু ঝামেলা, এটা তোমার নিজে গিলে খাইতে হবে। এটা হইলো এখানকার বিষয়। ওকে, এখন আসো ভোকাবুলারি পার্ট আমাদের আজকের লেকচার 2 এর। ওকে, কি বলা আছে আমরা এক এক করে দেখি। ওকে, দেখো ডোমিসাইল। তো ভোকাবুলারি পড়ার সিস্টেম হইলো মোটামুটি তোমরা যদি পারো সবগুলাই পড়বা, অথবা 1 নম্বর আর 2 নম্বরটা মুখস্থ করবা সর্বনিম্ন। ফাঁকিবাজদের জন্য 1 নম্বর আর 2 নম্বর। এখানে অনেক ভালো স্টুডেন্ট আছো তোমরা, আমি জানি কমপক্ষে 50 জন আছো ডেডিকেটেড স্টুডেন্ট, তারা ভালো করতে চাও এবং তোমরা পারবা। তোমরা বিশ্বাস করো, তোমাদেরকে আমি যেভাবে তৈরি করতেছি বাংলাদেশের, এটা আমি গর্ব করেই বলতে পারি, বাংলাদেশের অন্য কোনো অফলাইন কিংবা অনলাইন কোচিংয়ে এই লেভেলে তৈরি করতেছি কিনা আমার জানা নেই। করলে খুবই ভালো, কিন্তু বাট মানে আমার জানা মতে বি ইউনিটের জন্য তোমাকে আমি যত যত্ন করে তৈরি করতেছি, খুবই কম কোচিং সেন্টার পাবা, হাতে গোনা 2-3টা পাবা, অফলাইন অনলাইন সব মেলায়। সো তোমরা আমি জানি ভালো করবা, ওই জায়গা থেকে চেষ্টা করবা সবগুলাই মুখস্থ করার। ওকে, এখন আসো আমরা একটু কথা বলি। ডোমিসাইল মানে কি? স্থায়ী নিবাস। ডোমিসাইল মানে স্থায়ী নিবাস, এটা মনে রাখবা যে ডোমিসাইল মানে কি? স্থায়ী নিবাস। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পার্মানেন্ট রেসিস্টেন্স ফর এ পারসন, মানে একটা মানুষের মানে পার্মানেন্ট থাকার একটা জায়গাকে বলা হয় ডোমিসাইল। ওকে, তারপরে ইমিগ্রেন্ট, এইখান থেকে এটা পড়বা জাস্ট। ইমিগ্রেন্ট মানে হলো অভিবাসী। আমি যখন বলবো তোমরা জাস্ট একটা টিক দিয়ে দিবা, নাম্বারগুলোর পাশে টিক দিয়ে দিবা। হ্যাঁ, তারপরে ডেক্সটোরিয়াস মানে হইলো দক্ষ, নিপুণ কোনো একটা জিনিসে তুমি ডেক্সটোরিয়াস, হ্যাঁ, এটাকে বলা হয় ডেক্সটোরিয়াস। এইখান থেকে কামজি, এটা পড়বা। কামজি মানে হইলো অদক্ষ বা অপটু এমন বোঝায়। ইনঅ্যাপ্ট মানে হইলো অযোগ্য, ইনঅ্যাপ্ট লোকজন, বোকা লোকজন। তারপরে কি আর্কাইভ মানে অর্জন, আর্কাইভ না, অ্যাসিভ মানে হইলো অর্জন করা, এটা জানার দরকার নেই। এরপরে কি দেখো, ডে ড্রিমার দিবা স্বপ্ন, রিভারি বা রিভাইভ, এটাকে বলা হয় রিভারি মানে দিবা স্বপ্ন। ওকে, ম্যানুপুলেশন মানে কোনো জিনিসকে কুলসিত করা, ম্যানুপুলেট করা, মানে ম্যানুপুলেটের ইংরেজি হইল, বাংলা হইল কি? হস্তক্ষেপ। ম্যানুপুলেট হস্তক্ষেপ না, মোটামুটি ধরো কারসাজি টাইপের, যে এখানে লেখা আছে। আর এই যে এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, স্পাকুলেশন মানে জল্পনা কল্পনা, তোমার চিন্তা ভাবনা যেগুলো আছে, হ্যাঁ, এগুলাকে বলা হয় স্পাকুলেশন। ওই যে বললাম না যে তোমরা এখান থেকে এমন এমন ওয়ার্ড শিখবা, তোমাদের বন্ধু বান্ধবের হাওয়া বাতাস বের হয়ে যাবে। এগুলা যদি ওদেরকে ধরো স্পাকুলেশন মানে কি বল, ও আটকে যাবে। স্পাকুলেশন মানে হইলো জল্পনা কল্পনা। স্পাকুলেশন মানে কি? জল্পনা কল্পনা। তো আমি ক্লাসের মধ্যে যেগুলা বারবার বলবো ওগুলা তোমাদের মাথায় ঢোকার জন্য কিন্তু বলবো, মানে এগুলা যাতে করে তোমার পড়তে মনে হয় যে ভাইয়া বলছিল স্পাকুলেশন মানে কি? জল্পনা কল্পনা। হ্যাঁ, সেইটা এভাবে মনে রাখবা। ডেলিমা মানে উভয় সংকট, এটা আমরা সবাই জানি যে দুই দিকেই বিপদগ্রস্ত অবস্থা, বনের এই পাশে কুমির, ওই পাশে বাঘ, তুমি আছো মাঝখানে, কই যাবা? এটাকে বলা হয় উভয় সংকট, মানে দুই দিকেই অসুবিধা অবস্থা। ওকে, ডগমেটিক মানে হইলো অন্ধবিশ্বাস টাইপের। ডগমেটিক মানে হইলো অন্ধবিশ্বাস। দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে একগুঁয়ে অন্ধবিশ্বাস। হ্যাঁ, ডগমেটিক মানে হইলো অন্ধবিশ্বাস।
ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মনোভাব। এবং তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা তো জীবনে আর্টস থেকে যেহেতু পড়তেছো, বিসিএস তো দিবাই অথবা জুডিশিয়ারি তো দিবাই। আমি যে এই যে ওয়ার্ড মিনিং পড়াইতেছি এর বাইরে তোমারে মোটামুটি ধরা যায় আরও তো 5 বছর পাবা। 5 বছর পরে গিয়ে সর্বোচ্চ 100 থেকে 150 ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। একবার পড়তেছো সারা জীবন কাজে আসবে। হ্যাঁ, এই যে জিনিস এটা হইলো আমার বন্ধুরা এটা নিয়ে মনে করো মানে অনেকেই এটা পড়ে বিসিএস দিবে। হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বেশিরভাগই এই পিডিএফ মুখস্থ করে, তোমরা যেটা করতেছো। হ্যাঁ, এটা আমি বানাইছি, ওরা মুখস্থ করে, আমি দিয়ে দিছি যে পর। ঠিক আছে, সো এটা শুধুমাত্র অ্যাডমিশনে যে হচ্ছে এমন না, সারা জীবন কাজে লাগবে। এটাকে সুন্দর মতো যত্ন করে রেখে দিবা। এটা হচ্ছে এখানকার বিষয়। এর বাইরে তোমার আর একটাও পড়া লাগবে না, একটাও না 100-200 পড়া লাগবে। ওগুলা তুমি ইংরেজি পত্রিকা তখন পড়বা, ভাষাইতে উঠলে তোমার একটা ভাই আসবে আলাদা। হ্যাঁ, দেখবা নিজের মধ্যে একটা চেঞ্জেস আসতেছে। হ্যাঁ, তখন তুমি একটা লেভেলে যাইতে পারবা। তোমাদের আমি একটা মানে ছোট্ট গল্প বলি। ছোট্ট গল্প কি, তোমরা এই যে 1 ঘন্টা হয়েছে ক্লাসের, তোমরা হইলো যখন কি বলে আমার এই ইউটিউব চ্যানেলে নির্ভরে যাবা। হ্যাঁ, গিয়ে দেখবা প্রথমের দিকের ভিডিওগুলোতে আমি কিভাবে কথা বলতাম, এখন কিভাবে কথা বলি। হ্যাঁ, তার মানে মানুষের ট্রানজিশনটা কিভাবে হয় তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, সো তোমরাও যখন ধীরে ধীরে যাবা না, দেখবা ওই লেভেলটা পাবা। হ্যাঁ, বাংলা পত্রিকা পড়ো, এখন পত্রিকায় অনেকে পড়ো না, পরে ইংরেজি পত্রিকা পড়বা, তখন এগুলো জিনিস শিখে ফেলবা। তো এইখান থেকে এটা, তারপরে এখান থেকে হচ্ছে নবিশ মানেটা শুধু শিখবা। নবিশ মানে হইলো শিক্ষানবিশ। ওকে, শিক্ষানবিশ মানে হইলো যে ধরো তুমি কোনো একটা জিনিস, ওই যে বলে না ইন্টার্নশিপ করা, ওই টাইপের জিনিস, যে কোনো একটা জিনিসের তুমি পাশ করে বের হয়ে কিছু ইন্টার্নশিপ করতে। যেমন তুমি কোনো ব্যাংকে চাকরি পাও না, ওটাতে তোমাকে প্রথমে ইন্টার্নশিপ করতে হয় 3 মাসের। ওকে, সেটা ডাইভার্সিফাই বা ডাইভার্সিটি, এই দুইটা মানে হইলো বৈচিত্র্যতা। ওকে, ব্রাঞ্চ আউট মানে শাখা, এটা পড়বা। কন্ট্রাক্ট, এইটাকে ভালো করে মাথায় রাখবা, এটা হলো সংকুচিত করা। ড্রিজলিং মানে ঝিরঝিরি বৃষ্টি। ওকে, এটা মাথায় রাখবা, ড্রিজলিং মানে ঝিরিঝিরি বৃষ্টি। এইটা রেইনি লাইটলি, এটা তোমরা বুঝবা, আর দরকার নেই। এই যে এইখানে দেখো ডেরিগেটরি, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। ডেরিগেটরি মানে কি, মানহানিকর বা অসম্মানজনক। মানহানিকর বা কি, অসম্মানজনক। ওকে, ডেরিগেটরি, এটাকে খুব ভালো করে মাথায় রাখবে। এটা ডিসরেসপেক্ট, এইখান থেকে আরগুলা পড়ার প্রয়োজন নাই। সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, এটা জানো। এইখানে দেখো ডিসইন্টারেস্টেড মানে তোমার কোনো ইন্টারেস্ট নেই, মানে তুমি নিউট্রাল, নিরপেক্ষ। এই যে এখানে দেওয়া আছে নিউট্রাল। হ্যাঁ, আর এখান থেকে ইনডিফারেন্ট মানে হলো উদাসীন। আর ক্যালাস মানে কি জানো, ক্যালাস মানে হইলো নির্দয়, মানে তোমার দয়া মায়া নাই, অনুভূতিহীন তুমি। এই জন্য এটাতে লেখা আছে ক্যালাস মানে হইলো কি, অনুভূতিহীন। তারপরে কি দেখো ডিসসার্নেবল মানে এটা একটা মানে লক্ষণীয় ব্যাপার, প্রতীয়মান ব্যাপার, ডিসসার্নেবল। হ্যাঁ, এটাকে বলা হয়, দেখো যেটাকে নোটিসেবল, দেখা যায়। ওকে, আর মিস আন্ডারস্ট্যান্ড, এগুলো তোমরা বুঝবা। এই যে এটা বলবা ডিসগাস্টিং। হ্যাঁ, হাউ ডিসগাস্টিং গার্ল, হাউ ডিসগাস্টিং বয়, হাউ ডিসগাস্টিং গার্ল হি ইজ, হাউ ডিসগাস্টিং গার্ল শি। ঠিক আছে, এরকম করে তোমরা পড়বা। ডিসগাস্টিং মানে হইল বিরক্তিকর। কি ডিসগাস্টিং, আমার এক বান্ধবী ছিল। হ্যাঁ, ও মাঝে মাঝে ক্লাসে হাউ ডিসগাস্টিং, তো সে হচ্ছে সেই হাউ ডিসগাস্টিং। ও শুধু একটাই ইংরেজি জানতো, মজার বিষয় হলো ও তেমন ইংরেজি জানতো না। হ্যাঁ, কোনোভাবে পাস করতো, ও শুধু এটাই জানতো, এটাই বারবার বলতো, হাউ ডিসগাস্টিং। হ্যাঁ, তারপরে কি দেখো ডিটার মানে হইলো বাধা দেওয়া। এখানে কি দেওয়া আছে, নিরুৎসাহিত করা বা বাধা দেওয়া। ইম্প্যাড মানেও হইলো বাধা দেওয়া। হ্যাঁ, ইম্প্যাড মানেও বাধা দেওয়া। আর স্টিমুলেট মানে এটা কি করা, মানে তোমাকে উদ্দীপিত করতেছে, মানে একদম উত্তেজিত করা, স্টিমুলেট। হ্যাঁ, তোমাকে আরো উপরের দিকে তুলে দিচ্ছে, এমন টাইপের স্টিমুলেট করা। ডিটেস্ট মানে হইলো কি, ঘৃণা করা। অ্যাবোরেড মানে ঘৃণা করা, এটাও তোমরা জানবা। আর এই যে এটা কনফ্রন্টেড মানে মুখোমুখি হয়, এগুলো যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা হয় এগুলা। কনফ্রন্টেড মানে একদম মুখোমুখি অবস্থা। কনফ্রন্টেড ওয়্যার, এটা এখান থেকে পড়বা, শেষ। এরপরে আসো ডিসগাস, এগুলা পারবা তোমরা।
আর গু তর্ক করা এগুলাও জানো। এই যে ডক্ট্রিন, ডক্ট্রিন মানে হইলো মতবাদ, ডক্ট্রিন মানে হইলো তত্ত্ব। হ্যাঁ, ডক্ট্রিন, ডক্ট্রিন মানে হইলো তত্ত্ব। ওকে, ওই যে থিওরি, থিওরি আর মনে করো মনে রাখবা যে থিওরি, প্রিন্সিপাল, হ্যাঁ, এগুলাকে সিনোনিম বলা হয় ডক্ট্রিন, এগুলাকে ডক্ট্রিন, ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটির কারণেই আমরা কি তৈরি করছি বলো? ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করছি। আমাদের প্রয়োজনীয়তার তত্ত্বে আমরা কি তৈরি করছি? আমরা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করছি। হ্যাঁ, প্রিন্সিপাল মানে হইলো নীতি, অ্যাডাপ্ট মানে দক্ষ, ব্রিফ মানে সংক্ষিপ্ত করা, স্কর্ন মানে ঘৃণা, এইটাকে দাগায় রাখবা। স্কর্ন মানে হইলো কি? ঘৃণা। ওকে, স্কর্ন মানে কি? স্কর্ন মানে হইলো ঘৃণা। ডমিনেন্ট মানে হলো কি? ডমিনেশন করে না, প্রভাব খাটায় না, সেটা ডমিনেন্ট, ওই জায়গা থেকে আসছে। তারপরে এইখান থেকে আর ইরিভেলেন্ট মানে অপ্রাসঙ্গিক, তোমরা এটা যদি না জানো দাগায় নেবা। ডে ব্রেক মানে এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা কি? ডে ব্রেক মানে হইলো ভোরবেলা, প্রভাত। ডে ব্রেক মানে কোনো একটা দিনের রাতের পরেই তো দিন শুরু হচ্ছে, তাই না? মানে ডে ব্রেক মানে ব্রেক টাইম চলতেছে, এবং সেই ব্রেক থেকে মানে ব্যাপারটা কি? রাত ভেঙে গেল, রাত ভেঙে গেল, রাত ভেঙে গিয়ে কি হইল? ভোর হইল। হ্যাঁ, রাত ভেঙে গিয়ে ভোর হইল। তো ওই ওই ভাঙ্গার জায়গাটা নাও, আর এই দিনের জায়গাটা ভোরের জন্য দিন যুক্ত করো। এই জন্য এটাকে আসে হলো ডে ব্রেক। ডে ব্রেক মানে দিনের শুরু। এটা। আর মিড ডে মানে দুপুর, এটা তোমরা জানো। এই যে ডিসগাইজ মানে হলো লুকিয়ে থাকা, ছদ্মবেশী ধারণ করা। ডিসগাইজ, ডিসগাইজ, ডিসগাস্টিং কিন্তু না, ডিসগাইজ। ডিসগাইজ মানে হইলো ছদ্মবেশ ধারণ করা। ঠিক আছে, এখান থেকে এটা। আর এই যে আর পড়ার দরকার নেই এখান থেকে। আর এইখান থেকে আসো। ডিকেট মানে হইলো দশক, এটা তো তোমরা জানো। ডিকেট মানে দশক, 10 বছরের সময়কাল। হ্যাঁ, বলে না 90-এর দশক, 90-এর দশক। 90-এর দশক মানে কি? 90 থেকে 99। ঠিক আছে, 90-এর দশক। তারপরে কি দেখো? রোটেন অবজেক্ট। রোটেন মানে হইলো পচা, রোটেন মানে হইলো কি? পচা। আর অবজেক্ট মানে বস্তু। হ্যাঁ, আর ডাই হার্ট মানে বলে না যে ডাই হার্ট ফ্যান, তোমরা তো অনেকেই আছো ডাই হার্ট ফ্যান। হ্যাঁ, ওই যে যেমন মোদি হইলো মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, সে মাই ফ্রেন্ড, সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডাই হার্ট ফ্যান, কিন্তু ডাই হার্ট ফ্যান হয়ে তাকে আসলে ডাই ছাড়া আর কিচ্ছু দিবে না। ওকে, এখান থেকে এটা গেল। এরপরে আসো ডিউরেবল মানে টেকসই, এটাও পরে ধরে নিই, এগুলো তোমরা জানবা, এগুলো পারবা। হ্যাঁ, এই যে ডিউরেস, ডিউরেস মানে এই যে এইটা 102, এইটা পড়বা। ডিউরেস মানে হইলো জবরদস্তি, চাপ, চাপ দেওয়া। হ্যাঁ, এই যে ডেলিউট মানে শক্তি কমানো। ট্রাম্প ডেলিউট দা আর্মিস্টিক পাওয়ার। হ্যাঁ, ট্রাম্প কি করায় দিছে? তার আর্মিস্টিকের শক্তি কমায় দিছে। ওকে, এটাকে বলা হয় ডিলিউট। এটা খুবই খুবই ভালো করে পড়বা। ওকে, ডিলিউট। তারপরে কি? ডোকাইল মানে হইলো বশ করে আনা। ডোকাইল মানে হইলো বশ, ডোকাইল মানে কি? বশে নিয়ে আসা। হ্যাঁ, টেম, টেম মানে হইলো পোষা। ওই যে বলো না যে টেম ক্যাট, মাই টেম ক্যাট, এটাকে মনে রাখবা। তোমার ক্যাটকে বলবা মাই টেম ক্যাট, মানে আমার পোষা বিড়াল। ওকে, মাই টেম ক্যাট। এরপরে আসো ডার্ট। ডার্ট মানে হইলো ঘাটতি। ডার্ট মানে কি? ঘাটতি। ঘাটতি মানে কি? অভাব। ডার্ট মানে হইলো ঘাটতি। স্কারসিটি মানে হইলো এটা অল্প, এটা তোমরা সবাই জানো। আর ডার্ক ব্ল্যাঙ্ক, এগুলা তোমরা সবাই জানো। এখন দেখো ডেলিবারেট। ডেলিবারেটেড মানে হইলো কি? সুচিন্তিত মতামত দেওয়া। ওকে, সুচিন্তিত মতামত, ডেলিবারেট। এটার এটা কি? ইন্টেনশন মানে ইচ্ছা, এটাও তোমরা জানো, এগুলা দরকার নেই। এখন দেখো ডিয়ারনেস। এই যে দেখো ডিয়ারনেস মানে তোমরা জানতা যে প্রিয় জিনিস, কিন্তু ডিয়ারনেস মানে হইলো দুর্মূল্য, উচ্চ মূল্যের জিনিস, হাই প্রাইসের জিনিস। ওকে, তো এইগুলা কিন্তু আমাদের রিলেটেড ওয়ার্ড, এখন পরীক্ষাতে এগুলা আসতে পারে। ওকে, তারপরে কি দেখো? তারপরে এইখান থেকে এটা পড়ার দরকার নেই, এগুলো পারবা তোমরা। ডাই মানে রং করা, যারা জানো না দাগায় নাও। ডিসিপ্লিন মানে হলো শাস্তি দেওয়া। আমাদের খুলনা ইউনিভার্সিটিতে সবগুলাকে ডিসিপ্লিন বলে। যেমন আমার ডিসিপ্লিনের নাম হইলো ল ডিসিপ্লিন। ল ডিসিপ্লিন বানানো সেম। হ্যাঁ, মানে লকে শাস্তি দেওয়া, কিন্তু আসলে এখানে ডিসিপ্লিন বলতে ডিপার্টমেন্ট বোঝায় খুলনা ইউনিভার্সিটিতে। ওকে, সো ডিসিপ্লিন হইল শাস্তি দেওয়া। হ্যাঁ, এটা বাক্যের অর্থ অনুসারে ডিসিপ্লিন মানে শাস্তি দেওয়া। পানিশ, পানিশ মানে কি? পানিশ মানে শাস্তি দেওয়া, এগুলা যায়। এই যে এখান থেকে এটা পড়বা। রিপ্রোচ মানে হইলো নিন্দা করা। ভৎসনা মানে বাদ দাও, তোমরা বলো লিখে দাও নিন্দা করা।
রিপ্রোস মানে হইলো কি নিন্দা করা, ওকে। তারপরে রিপ্রুভ, রিপ্রুভ মানে হইলো তিরস্কার করা, এটাও মনে রাখবো, ওকে। ইকুইটি, ন্যায়, এগুলা তোমরা জানো, এই যে এখান থেকে পড়বা। আপরাইটনেস মানে সরলতা বা সততা, আপরাইটনেস। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হইলো একত্র থাকা, একত্র থাকা, বা ইন্টিগ্রিটি মানে সততাও বোঝায়। ইন্টিগ্রিটি মানে একত্রতা বা সততা, দুইটাই বোঝায় ইন্টিগ্রিটি, ওকে। বায়াস মানে যে বায়াসড, পক্ষপাতিত্বমূলক কথা বলে যে, হ্যাঁ। ইনকোয়ারি মানে হইলো তদন্ত, ইনকোয়ারি মানে কি তদন্ত। তারপরে ইনভেস্টিগেশন, এগুলা তোমরা জানো। ইন্টারভিউ, কোয়েরি মানে জিজ্ঞাসা, যারা জানো না এটাকে দাগায় নিবা। এরপরে কি দেখো, ইলেকট্রেট মানে নির্বাচক মণ্ডলী, ইলেকটরেট মানে কি নির্বাচক মণ্ডলী, এটা কিন্তু আসতে পারে। ইলেকট্রেট, হ্যাঁ, এইটা তারা বেসিক্যালি ভোটায় কাকে, দেখো নির্বাচক মণ্ডলী মানে হইলো যারা ভোটার, যারা ভোট দিবে, যারা ভোটার, তাদেরকে বলা হয় নির্বাচক মণ্ডলী, ওকে। ইলেকটরেট, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, মনে রাখো। ইলেকটরেট মানে নির্বাচক মণ্ডলী, যারা ভোট নেয় তারা কিন্তু না, যারা ভোট দেয় মানে আমরা যারা আছি, হ্যাঁ, ভোটারগণ বা ভোটারদের দল, মানে আমরা যারা ভোট দেব তারা, ওকে, তাদেরকে বলা হয় ইলেকটরেট, ওকে। ইলেকশন অফিস, নির্বাচন, এগুলা দরকার নাই, এটা নিয়ে নির্বাচন নিয়ে আসলে এটা আসবে। এরপরে কি দেখো, এরপরে ইকুইভোকেশন মানে হইলো কি দ্ব্যর্থবোধকতা, মানে ইকুইভোকালটা ওই যে তোমরা পড়ছো না যে দুইটা অর্থ প্রকাশ করে, হ্যাঁ, ওটাকে বলা হয় ইকুইভোকেশন, মানে দ্ব্যর্থবোধক, মানে দুইটা অর্থ প্রকাশ করে এমন। অ্যাম্বিভ্যালেন্ট পড়ছো না, দ্ব্যর্থবোধক সেইটা। অ্যাম্বিভ্যালেন্টের মানে সিনোনিম হচ্ছে এটা, ইকুইভোকাল। মানে এই যে টু কন্ট্রাডিক্টরি থিংস এট দ্য সেম স্টেটমেন্ট, মানে একই বিবৃতি দুইটি বিপরীতমুখী কথা, হ্যাঁ, একই টাইপের বিবৃতি কিন্তু বিপরীতমুখী কথাবার্তা। এম্বাসি মানে দূতাবাস, এটা তোমরা সবাই জানো। এম্বাসি বলে না যে ইন্ডিয়ান এম্বাসি, বাংলাদেশি এম্বাসি, সেগুলা। অ্যাটিকুয়েট মানে শিষ্টাচার, ম্যানার, তোমার পোলাইটনেস, তোমার ভদ্রতা, এগুলাকে বলা হয় অ্যাটিকুয়েট। এই যে এইটা খুবই ভালো করে মাথায় রাখা। এপিটম, এপিটম, হ্যাঁ, এপিটম বলে না যে এপিটমের রাজকন্যা তুমি নাকি, বলে না এপিটমের, তো এপিটম যদি বলে সেটাই যে নিখুঁত, সেটা বোঝায়, ওকে। ওকে, তাহলে এখান থেকে আর্কিটেক্ট। এই যে ইনলার্জ মানে বড় করা, এটা তোমরা জানো। এক্সপ্যান্ড, এই যে শ্রিঙ্ক মানে সংকুচিত করা, শ্রিঙ্ক করা হয় মানে চাপায়া ধরা হয়, কোনো একটা জিনিসকে সংকুচিত করে দিলা, এটাকে শ্রিঙ্ক করা বলা হয়। কন্ট্রাক্ট মানে সংকুচিত, এটা আমরা কিছুক্ষণ আগেও দেখছি। তারপরে কি দেখো, এক্সোরবাইটেশন মানে চড়া, অত্যাধিক, হ্যাঁ, এক্সোরবাইটেশন, এটা মনে রাখবে, এক্সোরবাইটেশন বা এক্সোরবাইটেন্ট, ওকে। এক্সেসিভ মানে অতিরিক্ত। মার্ভেলাস চমৎকার, মডারেট মানে মোটামুটি, চমৎকার না। ইনক্রেজিং বর্ধমান, ওটা পারবা। এক্সপোনেনশিয়াল, এটা খুবই তোমরা যারা নিউজ পেপার কোনোদিন ইংরেজি পড়বা এই ওয়ার্ড বারবার পারবা। এক্সপোনেনশিয়ালিটি মানে সূচকীয়ভাবে বা দ্রুত গতিতে এটা বৃদ্ধি পায়, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ। র্যাপিডলি মানে দ্রুত গতি। অ্যামেজিং চমৎকার, হ্যাঁ। শকিং, এগুলো তোমরা জানো। এন্টাইসিং মানে আকর্ষণীয়, এন্টাইসিং, টেম্পটিং, এগুলা এন্টাইসিং। এন্টাইসিং মানে কি লোভনীয়, ওকে। অ্যালুরিং মানে হইলো কি চমৎকার, অ্যালুরিং মানে কি চমৎকার। অবভিয়াস, এটা তো জানো, এই যে এটা এখান থেকে পড়বা। লুমিনাস, হ্যাঁ, তোমরা দেখবা ওই যে মেয়েদের পেজ আছে, তাই না, লুমিনাস নামে পেজ আছে না, কাপড় চোপড় কেনাকাটা করো, অলংকার, বিভিন্ন জিনিসের লুমিনাস, তো সেই লুমিনাস মানে হইলো কি উজ্জ্বল। এই যে এটা এখান থেকে পড়বা। ইলুসিভ, ইলুসিভ মানে কি পলায়ন করা, অধরা, অধরা। এনকাউন্টার, এনকাউন্টার মানে তো জানো যে কাউন্টার করলে তাকে আমরা মোকাবেলা করবো, এনকাউন্টার করবো, হ্যাঁ। ব্যাটেল মানে যুদ্ধ, ব্যাটেল ফিল্ড, ওই যে আমি তো তোমাদের বলি মাঝে মধ্যে ব্যাটেল ফিল্ড, ইউ আর ইন দ্য ব্যাটেল ফিল্ড, তুমি এখন তোমার ব্যাটেল ফিল্ডে আছো। ব্যাটেল ফিল্ডে আসলে ফিরে যাওয়ার কোনো পথ নাই, হয় তোমাকে মারতে হবে, নাইলে তোমার মরতে হবে। তো তুমি আছো এখন সেই ব্যাটেল ফিল্ডে, ব্যাটেল ফিল্ডে থেকে তুমি উইথড্র করতে পারবা না নিজেকে। এখানে একবার খেলা শুরু হওয়া মানে এই খেলা তোমাকে জিততেই হবে, নাইলে তুমি দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। সো ইউ আর ইন দ্য ব্যাটেল ফিল্ড, তুমি এখন ব্যাটেল ফিল্ডে আছো। ঠিক আছে, এটা হইলো ব্যাটেল ফিল্ড। তারপরে দেখো কনকর্ড, কনকর্ড মানে হইলো মিল, কনকর্ড মানে কি মিল, হারমোনি মানে সম্প্রীতি বা মিল, হ্যাঁ।
তারপরে কি দেখো এই যে ইভাসিভ, ইভাসিভ মানে ওই পলায়ন করা, হ্যাঁ ইলুসিভ ইভাসিভ এগুলা পলায়ন করা বা এড়িয়ে চলা। এই যে ইলুসিভ ইভাসিভ এগুলা। এই যে এটা পড়বা। সেরিন, সেরিন মানে হইলো শান্ত। পেনসিভ, পেনসিভ মানে খুবই চিন্তামগ্ন অবস্থায় থাকা, পেনসিভ থাকা, হ্যাঁ পেনসিভ চিন্তামগ্ন অবস্থায় থাকা। ওকে, এটা গেল এখানকার বিষয়। তারপরে কি দেখো এনশিওর, এনশিওর মানে হলো নিশ্চিত, এগুলো দরকার নেই, এগুলো পারবা তোমরা। এনকারেজটা জাস্ট একটু দাগায় নিবা, তোমরা যদি না জানো জানতেই পারো, ছোট বাচ্চারা তোমরা। এনকাউন্টার মানে হইলো উৎসাহিত করা, হ্যাঁ। তারপরে এই যে এইটাকে বলবা, এটা কি ইন্ট্রেডি মানে হলো অনুনয় বিনোদে, মানে হচ্ছে অনুরোধ করা, রিকোয়েস্ট করা, হ্যাঁ। এই যে আর্নেস্ট রিকোয়েস্ট মানে খুবই গভীরভাবে রিকোয়েস্ট করা, আর্নেস্ট, হ্যাঁ মানে খুবই সম্মানজনকভাবে রিকোয়েস্ট করতেছে এমন, আর্নেস্ট, হ্যাঁ। এইটা এখান থেকে পড়বা। আর ডিপ্লোম্যাটিক এগ্রিমেন্ট এটা পড়ার দরকার নেই। এই যে এক্সেসিভ মানে হইলো অতিরিক্ত, সারপ্লাস মানে অতিরিক্ত, বা উদ্ধৃত মানে হইলো অতিরিক্ত বা এক্সট্রা জিনিস, হ্যাঁ এটা। ডিউরেবল মানে টেকসই, এক্সপ্লয়েট মানে হইলো শোষণ করা, এগুলো তো জানো। তারপরেও দেখায় দিচ্ছি। ইটারনাল মানে চিরস্থায়ী, ইভার লাস্টিং জিনিস, যেটা কখনোই কি হবে না, মানে হারে যাবে না, হ্যাঁ এই যে ইভার লাস্টিং। টেম্পোরারি মানে সাময়িক, অবভিয়াস অস্পষ্ট। এই যে ভেজিল্যান্ট মানে হলো সতর্ক, ভেজিল্যান্ট, ভেজিল্যান্ট, হ্যাঁ। কশাস, কশাস দেখছো না, কশাস ভেজিল্যান্ট এগুলা হচ্ছে সমার্থক শব্দ। ওকে, এরপরে দেখো এলিমিনেট, এলিমিনেট মানে হইলো কি করা, বর্জন করা, বাদ দেওয়া, রিমুভ করা। ইনিশিয়েট মানে শুরু করা, এটা তো তোমরা জানো। এটা হলে সেট আপ মানেও শুরু করা, স্থাপন করা। এই যে ইমানসিপেশন মানে মুক্তি, ওই যে তোমরা পড়ছো না মুক্তি, ইমানসিপেশন। ফ্রিডম, হ্যাঁ। অবিডিয়েন্ট অনুগত, প্লেজার আনন্দ, এগুলো জানো। এই এক্সপ্যাং, এক্সপ্যাং মানে বাদ দেওয়া বা বুঝে ফেলা, এক্সপ্যাং করে ফেলো, তোমার লাইফ থেকে এক্সপ্যাং করে ফেলো সেটা। এই যে ইরাডিকেট, ইরাডিকেট মানেও মুছে ফেলা, মানে একদম বাদ দিয়ে দেওয়া, ইরাডিকেট নিশ্চিহ্ন করে দেওয়া, হ্যাঁ। তারপরে কি দেখো এটা কি রেশিওনালাইজ, ও রেশনালাইজ, রেশনাল মানে হলো কি রেশনাল কথাবার্তা, যৌক্তিক কথাবার্তা, হ্যাঁ সেটা। আর হচ্ছে পার্স, পার্স মানে হলো পরিশোধন করা, ইনহেল মানে নিঃশ্বাস করা, নিঃশেষ, হ্যাঁ পার্স মানে পরিশোধন করা। ইকোনমিক্যাল মানে হইলো কি যে মিতব্যয়ী টাইপের জিনিস, ওকে। তারপরে এই যে এখান থেকে এটা পড়ো প্রোডিগাল, প্রোডিগাল মানে হইলো কি, আর একটা কিন্তু আছে প্রলংড, প্রলংড মানে কিন্তু দীর্ঘায়িত করা, হ্যাঁ প্রলংড, প্রলং, প্রলঙ্গিউ এরকম আছে, দীর্ঘায়িত করা, এটা কিন্তু প্রডিগাল। তারপরে হচ্ছে মাইজারি, মাইজারলি মানে হচ্ছে কৃপণ, এটাকে এভাবে পড়বা। ইলেকট্রিফাইং বলে না যে ইলেকট্রিফাইং একটা পারফরমেন্স সে দিয়ে দিচ্ছে, চমকপ্রদ, হ্যাঁ ভেরি এক্সাইটিং, এটা এখান থেকে। এক্সোটিক মানে হইলো কি বিদেশি, হ্যাঁ এক্সোটিক, এক্সোটিক অদ্ভুত সুন্দরও বোঝায়, ওকে। এখান থেকে এটা পড়বা, এখান থেকে জাস্ট এই যে এইটাকে মাথায় রাখো। এডিফাইস, এডিফাইস মানে অট্টালিকা, হ্যাঁ দেখবা যাদের একটা করে বাসা থাকে সেই বাসাগুলো একটা করে এডিফাইস, এডিফাইস মানে হইলো অট্টালিকা, ওকে একটা বিশাল বিল্ডিং। এডিয়েবল মানে খাদ্যযোগ্য, এটা। এম্বার্গো মানে হইলো নিষেধাজ্ঞা, এম্বার্গো। এই যে আমাদের এখন নিষেধাজ্ঞা দিছে কি বলো, মোবাইল নিয়ে নির্বাচনের কত 40 মিটারের মধ্যে যাওয়া যাবে না, এটাকে বলা হয় কি নিষেধাজ্ঞা, ওকে। এটা এখান থেকে পড়বা। অ্যালায়েন্স এগুলো পড়ার দরকার নেই, দরকার নেই। এই যে এখানে এক্সপেরিমেন্ট, এটাও দরকার নেই, এখান থেকে পারবা। এই যে গ্যাম্বল, গ্যাম্বলার আমরা আগের দিনে পড়ছি, গ্যাম্বলার মানে জুয়ারি, আর গ্যাম্বেল মানে হইলো জুয়া, হ্যাঁ। অর্ডেল, অর্ডেল মানে কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা, তোমাদের অর্ডেল আসতেছে, এটা অর্ডেল আসতেছে, অর্ডেল মানে তোমাদের এক্সাম, ওকে। অর্ডেল মানে কঠিন পরীক্ষা, ওকে। এই যে এখান থেকে ফল মানে মনে রাখবে, এই 137টা খুব ভালো করে মনে রাখবে। ফল মানে হইলো শরৎকাল, আমেরিকান ইংরেজিতে। অটাম মানে হইলো শরৎকাল, সামার গ্রীষ্মকাল, রেইনি সিজন, উইন্টার, এগুলা তো তোমরা জানো, হ্যাঁ ফল এবং অটাম, এগুলাকে মাথায় রাখবা। ফ্যালিসিয়েশন মানে কি অভিনন্দন, এটা কিন্তু আমরা আগের দিনেও পড়ছি। ফ্যালিসিটেশন মানে অভিনন্দন, এক্সপ্রেস অফ গুড উইশেস, এগুলা তোমরা জানো। ফ্লোরা মানে উদ্ভিদকুল, ফ্লোরা মানে হইলো কি উদ্ভিদকুল। ফ্যাটাল মানে হইলো কি মারাত্মক, মারাত্মক লেভেলের, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় সেটাকে বলা হয়, একদম যেটার কারণে মোটামুটি ডেথ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, এটাকে বলা হয় ফ্যাটাল। ফ্ল্যাম্বায়ানেন্স মানে হইলো জাঁকজমকপূর্ণ, হ্যাঁ চমৎকার এমন। এই ফ্ল্যাম্বায়ানেন্স মানে হইলো কি জাঁকজমকপূর্ণ।
সই মানে ওই যে লোক দেখানো। ড্যান্ডি মানে কি দেখো, এই যে তোমরা বলো না ড্যান্ডি খোর, সেই ড্যান্ডি মানে হইলো ফুলবাবু, শৌখিন ব্যক্তি, এই জন্য এগুলাকে ড্যান্ডি বলা হয়। ড্যান্ডি মানে ফুলবাবু মানে কি শৌখিন ব্যক্তি, আরে ওর ব্যাপারই আলাদা। মনে করো খাবে, খাওয়ার পরে এরকম করে থাকবে, আর মনে করো চলে যাবে কোথায়, চলে যাবে ও মহাকাশে। হ্যাঁ, তো এ হচ্ছে ড্যান্ডি। দিস ইজ কল্ড ড্যান্ডি, দিস ইজ কল্ড ড্যান্ডি। নবিস মানে হলো শিক্ষানবিশ। হ্যাঁ, শিক্ষানবিশ মানে কি, তুমি কোনো কিছু শিখতে আসতেছো, এটা দ্বারা অভিজ্ঞতাহীন একদম বুঝায় না। হ্যাঁ, নবিস মানে শিক্ষানবিশ, মানে শিখতে যাচ্ছ, তার মানে তোমার অভিজ্ঞতা থাক না থাকে এটা বিষয় নেই, তুমি কোনো জিনিস শিখতে যাচ্ছ, শিক্ষানবিশ মানে কোনো একটা জিনিস শুরু করতে যাচ্ছ। হ্যাঁ, তো ডিরেক্ট তুমি যদি বলো যে অভিজ্ঞতা নাই, মানে অভিজ্ঞতা আসলে ব্যাপারটা এমন না। হ্যাঁ, ডাইরেক্ট অভিজ্ঞতাহীন এটা এটা এরকম করে না বললেও চলে। হ্যাঁ, তোমরা শিক্ষানবিশই মনে রাখবা যে কোনো একটা জিনিস শিখতে যাচ্ছ। এখন তুমি যদি শিখতে না যাও, মানে তোমরা যদি শিখতে যাও, তার মানে কোনো একটা জিনিস তুমি জানো না, এই জন্যই শিখতে যাচ্ছ। না জানা এবং অভিজ্ঞতা থাকা, এটা দুইটা বিষয় কিন্তু আলাদা। হ্যাঁ, এটা এরপরে ফার্স্ট ট্র্যাক, এগুলা দরকারটাই আমাদের এই লেকচার শেষ, তাই তো। আর একটা পেজ আছে বাকি, এই যে এটা আমরা পড়বো এখন। কত? 143। এটা কি দেখো, ফ্রাইটেন। এই যে ফ্রাইটেন মানে কি, ভয় দেখানো। হ্যাঁ, কাউকে ভয় দেখা, ফ্রাইট করা। ওকে, ফর্টিটিউড মানে হলো কি ধৈর্য বা মনোবল। এইটা খুবই ভালো করে মাথায় রাখবা, ফর্টিটিউড মানে ধৈর্য বা মনোবল। ওকে, এরপর দেখো ফ্রুগেল। ফ্রুগেল মানে হলো মিতব্যয়ী, যারা কি অপচয় করে না, তারা হইলো কি মিতব্যয়ী। হ্যাঁ, তো পার্সিমোনিয়াস মানে কৃপণ বা হিসাবী ব্যক্তি, এটাকে মনে রাখবা। আর এগুলা দরকার নেই। ডিসেন্ট মানে ভদ্র, এটা জানো। ফই মানে শত্রু, রাইভাল শত্রু, এগুলো দরকার নেই। ভার্ব প্রতিষ্ঠা, এগুলো দরকার নেই, এগুলো পারবা। এই ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েট মানে কি জানো, যে ওই যে বলে ফ্লাকচুয়েট, ওই যে আমি কিন্তু মাঝে মধ্যে বলি, দেখবা যে আমাদের নেট ফ্লাকচুয়েট করে। নেট ফ্লাকচুয়েট করা মানে কি, মানে ওঠানামা করে নেটের স্পিড। হ্যাঁ, তো ফ্লাকচুয়েট মানে হলো ওঠানামা করা, এই যে এটাকে বলা হয় ফ্লাকচুয়েট করা। ওকে, ওঠানামা করা। তো এটা হইলো সেই, এই যে এখান থেকে ইংরেজি শিখে আমি তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, ফ্লাকচুয়েট করা। 3:30 মধ্যে ক্লাস শেষ করলে ভালো হয়। ক্লাস শেষ করা না করা নিয়ে আসলে আমাকে বলে লাভ নেই। হ্যাঁ, এটা আমি আসলে শুনতে পারবো না, কারণ একটা ক্লাস কখন শেষ হবে এটা আমি নিজেও জানি না। তো মোটামুটি আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। এই বোঝাতে গেলে অনেক কথাই বলতে হয়, অনেকভাবেই শেষ করতে হয়। তো তোমরা যদি আমাকে বলো যে ভাই 20 মিনিটে ক্লাস শেষ করেন, আসলে এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। তুমি যদি অর্ডার করো, অর্ডারও রাখতে পারবো না, রিকোয়েস্ট করলেও আসলে, মানে আমি তোমাকে হাম্বেল ভাবেই বলছি। হ্যাঁ, যে আসলে দেখো, একটা জিনিস বোঝাইতে গেলে আসলে টাইম দিয়ে হয় না। একটু 10-15 মিনিট 20 মিনিট বেশি যাবে, কোনো দিন কম যাবে, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার। তো এখান থেকে এটা পড়ো, আর এখান থেকে এই যে আর একজন কল দিচ্ছে, আমার বন্ধু মিনুল, দাঁড়াও পরে কল দেওয়া। এরপরে দেখো, এরপরে কোথায়, এরপরে হচ্ছে এই যে এটাতে পড়বা, আনডিলিভেট মানে হলো কি ঢেউ খেলানো। হ্যাঁ, এখান থেকে এটা ফ্রুগেল তো আমরা পড়ছি, ওয়েস্ট অপচয়, এগুলা জানি। ফ্যালাসি, ফ্যালাসি মানে হইলো ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এগুলা এখান থেকে পড়বা। সিন মানে হইলো আমাদের কি জ্ঞান, আর শক মানে হইলো কি আঘাত, এখান থেকে এটা পড়বা, শেষ। আর এই যে ইরেক্ট মানে হইলো কি সোজা। হ্যাঁ, ইরেক্ট মানে সোজা, এটা মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের লেকচার 2। লেকচার 2 আমাদের এখান থেকে শেষ, এখান থেকে আমাদের লেকচার 2 শেষ। তো এখন বাজে কয়টা, 4টা, 5টা, 6টা। তার মানে আমাদের 2.5 ঘন্টা এখনো টাইম আছে। তো 2.5 ঘন্টায় করতে পারবা। তো যাই হোক, তোমরা এখন চলে যাইতে পারো। যাদের ভাই ক্লাসটা সকালে দিলে ভালো হয় না, এটা ক্লাস এই টাইমেই থাকবে। ক্লাস সকালের ক্লাস সকালে, এখনকার ক্লাস এখন। হ্যাঁ, তো ক্লাস এই পর্যন্ত শেষ। আমি তোমাদের এখন প্রশ্ন নিব, তার আগে আমাদের একটু কাজ, লাইভ টাইপগুলো আমরা একটু অফ করে দিই। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমাদের লেকচার 2 এর ক্লাস। এখন তোমরা 2.5 ঘন্টা টাইম পাবা, যদি সলিডভাবে পড়তে পারো 2.5 ঘন্টা এনাফ, যা কিছু পড়াইছি এগুলো মুখস্থ করার জন্য। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমরা এগুলা মুখস্থ করবে। আমাদের রুটিন তো এভাবেই, একটা ক্লাস শেষ, তারপরে
সুন্দর মতো চলে যাবা, গিয়ে নিজে স্টাডি করবা, 2.5 ঘন্টা শেষ করে নেক্সট ক্লাস করবা, নেক্সট ক্লাসের পরে ঘুমানোর আগ পর্যন্ত পড়বা। এইরকম করেই প্রতিদিন চলবে, ঠিক আছে?